আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন শুরু করি জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা। উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনার সাল 1995 সালের আশেপাশে এরকম একটা সময়। স্থান খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার ডৈল্লা নামক গ্রামে। ঘটনার সাথে যে ব্যক্তিটি সম্পৃক্ত ওনার নাম জ্যোতিধন ত্রিপুরা। মানুষ তাকে গুজাবুড়া বা কুজো বৃদ্ধ নামে চিনে থাকেন। ঘটনা যিনি বর্ণনা করেছেন তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন নারী। আপনারা বরুণ ত্রিপুরা, লিজা, রুহির ঘটনা শুনেছেন। আসলে পুঙ্খানুপুঙ্খ কোনো প্রমাণ কিংবা দলিলাদি না থাকার কারণে আরো কিছু ছন্নছাড়া ঘটনা হাতে থাকলেও জয়বড় ভাই আমাদেরকে পাঠাননি। আর এই ঘটনাটি ঘটনা বর্ণনাকারীর আপন খালার শ্বশুর বাড়ির এলাকার ঘটনা হওয়ায় সবিস্তারে পাওয়া গেছে। তো সালটা একদম এক্সাক্ট বলা যাচ্ছে না। তৎকালীন পাহাড়ি জনপদ বর্তমানের চাইতে আরো অনেক পিছিয়ে ছিল। আধুনিকতার ছোঁয়া তেমনটা পৌঁছাতে পারেনি। আর ডৈল্লা মাটিরাঙ্গা মূল শহর থেকে পায়ে হেঁটে কমপক্ষে 2 ঘন্টা বা তারও বেশি পথের রাস্তা। বর্তমানে মোটরসাইকেল আর খুব সীমিত পরিসরে কিছু সিএনজি যাতায়াত করে, তাও শনিবার এবং মঙ্গলবারে। সুতরাং বুঝতেই পারছেন বেশ গহীনে অবস্থিত গ্রামটি। ত্রিপুরা সম্প্রদায় অধ্যুষিত গ্রাম এই ডৈল্লা। জ্যোতিধন ত্রিপুরা এই গ্রামের তৎকালীন বেশ পরিচিত একটি নাম। এই নামের রেশ এখনো ওই গ্রামে নাকি রয়ে গেছে। শারীরিকভাবে কুজো আর বেশ বয়স্ক থাকায় লোকজন তাকে গুজো বুজ্জা বা কুজো বৃদ্ধ বলেই চিনতেন। কুজো বুজ্জা মূলত স্থানীয় শব্দ। তান্ত্রিক বা কবিরাজ না হয়েও তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারতেন। তার এই কুজো সমস্যা কিন্তু জন্মগত নয়। একটা অপ্রত্যাশিত ঘটনার পরেই মূলত তার পিঠে এই কুজো সমস্যা শুরু হয়। তার কুজোটি দেখতে বেশ অদ্ভুত ছিল নাকি। দেখলে মনে হতো যে কেউ বেশ যত্ন করে একটা গোল পাথর তার পিঠে বসিয়ে দিয়েছে। স্ত্রী, সন্তান সন্ততিহীন একাকী জীবনযাপন করে গেছেন এই জ্যোতিধন ত্রিপুরা বা কুজো দাদু। তিনি ছাড়া তার একজন বড় বোন আর ছোট ভাই ছিলেন। ছোট ভাইয়ের সাথে থাকলেও বেশিরভাগ সময়ে তিনি একাকীই থাকতেন। জ্যোতিধন ত্রিপুরা বেশ ছোট বয়সেই তার মাকে হারান। সেই থেকে তার বড় বোন তাদের 2 ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তাদের বাবা বেশ মদ্যপ একজন লোক ছিলেন, ফলে পুরো গ্রামে তাদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখত। আর এ কারণে তাদের জীবনযাপন সহজ ছিল না। এসব কষ্ট সহ্য করে তার বড় বোন নিজের 2 ভাইকে মানুষ করেছে। কিন্তু তার বোনের গ্রামবাসীর উপর বরাবর একটা ক্ষোভ ছিল। বিয়ের উপযুক্ত হওয়ার পরে তার জন্য বেশ কয়েকটি সম্বন্ধ আসলেও তিনি 2 ভাইয়ের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হননি। কিন্তু জ্যোতিধন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার বড় বোনকে অনেক বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করান। তার বিয়ের বছরান্তেই তাদের বাবা মারা যান। তখন জ্যোতিধনের বড় বোন অন্তঃসত্ত্বা ছিলেন। বাবার মৃত্যুর সময় বাড়িতে এসে বেশ কান্নাকাটি আর অনেক পরিশ্রম করেছিলেন। এই কারণে তিনি নিজেও অসুস্থ হয়ে যান। এ নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নানানভাবে কথা শোনাতে থাকেন। আরো মূল বিষয়টা হলো জ্যোতিধন ত্রিপুরার ভগ্নিপতি একটা দুর্ঘটনায় আহত হয়ে বিকলাঙ্গ হয়ে পড়েন। শ্বশুরবাড়ির লোকজন তাকে অপয়া বলে রটাতে থাকে। নিজের গ্রামের অবহেলা আর পরে শ্বশুরবাড়ির অবহেলার কারণে তিনি বিরক্ত হয়ে বাপের বাড়ি চলে আসেন। মনের দুঃখে তিনি যারা যারা তাকে অবহেলা করত তাদেরকে শাস্তি দিতে চান। আর অভিমান একটা সময় তীব্র ক্ষোভে পরিণত হয়ে তিনি বেছে নেন কালো জাদুর পথ। ডৈল্লা থেকে আরো দূরে একটা গ্রামে এক বয়স্ক তান্ত্রিককে তিনি বাবা বলে ডাকেন। আবার এই তান্ত্রিক জ্যোতিধন ত্রিপুরার বাবার পরিচিত ছিলেন, সেহেতু জ্যোতিধন ত্রিপুরার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভাবতে তিনি অস্বস্তি বোধ করতেন না। জ্যোতিধন ত্রিপুরার মেয়ে না, জ্যোতিধন ত্রিপুরার বোনকে আর কি মূলত। তো এই মেয়ের বিভিন্ন কষ্টের কথা শুনে তিনি এই মেয়েকে নিজের জানা তন্ত্রবিদ্যা শিক্ষা করতে থাকেন বা দিতে থাকেন। নিজে অন্তঃসত্ত্বা থাকার পরে প্রতিদিন কষ্ট করে হেঁটে সেই তান্ত্রিকের কাছে যেতেন তিনি। আর প্রায়ই প্রতিদিনই সেই তান্ত্রিককে বানিয়ে বানিয়ে নিজের কষ্টের কথা বলে তাকে আরো ক্ষিপ্ত করে তুলতেন।
যা না তার থেকে আর বেশি করে বলতেন। আর তান্ত্রিক তার বন্ধুর মেয়ের কষ্টের কথা শুনে তাকে আরো কঠিন কঠিন তন্ত্রবিদ্যা শেখাতে থাকেন। এদিকে জ্যোতিধর নিজে বিভিন্ন কাজ যেমন চাষাবাস, তারপরে গাছ কেটে জীবনযাপন এগুলো করছিলেন। একদিন হয় কি, জ্যোতিধনের ছোট ভাই একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। জ্যোতিধনের ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী দুজনই অপ্রাপ্ত বয়স্ক থাকায় জ্যোতিধন তাদেরকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করেন যে তোমরা তো অপ্রাপ্ত বয়স্ক, কাজটা তো ঠিক হয়নি। কিন্তু তার বড় বোন বিষয়টা নিয়ে বেশ ক্ষিপ্ত হয়ে যান। এত কষ্ট করে পেলে পুষে বড় করলাম, আর আমাকে না জানিয়ে এমন একটা কাজ করলি। পরিস্থিতি বেগতিক দেখে জ্যোতিধনের ছোট ভাই আর তার বিবাহিতা স্ত্রী দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান। বাবার মৃত্যু, শ্বশুর বাড়ির অবহেলা আর ছোট ভাইয়ের পালিয়ে যাওয়া সব মিলিয়ে জ্যোতিধনের বড় বোন আরো বেশি ভেঙে পড়েন। তিনি এবার উঠে পড়ে লাগেন ছোট ভাইকে পুনরায় ফিরিয়ে আনতে। তিনি তার তান্ত্রিক বাবাকে এসব বিষয় জানান। সেই তান্ত্রিক তাকে বলেন, কারো জোড়া ভাঙা কিন্তু ভালো নয়, বিয়ে শাদী এসব স্রষ্টার জুড়ে দেওয়া বন্ধন। তার ভাইকে ফিরিয়ে আনতে হলে সেই বন্ধন ভাঙতে হবে, যার অনেক বড় একটা প্রভাব তার ভাই এবং তার ভাইয়ের বউয়ের উপর কিন্তু পড়বে, আর এটা একটা পাপ কাজও বটে। তখন জ্যোতিধনের বড় বোন নানাভাবে সেই তান্ত্রিককে অনুরোধ করলে তিনি এক প্রকার বাধ্য হয়েই রাজি হন জ্যোতিধনের ছোট ভাইকে তাদের জোড়া বন্ধন ভেঙে নিয়ে আসতে, কিন্তু শর্ত দেন তিনি নিজে এই কাজ করবেন না, জ্যোতিধনের বোনকেই এই কাজ করতে হবে। আর জ্যোতিধনের বড় বোন মুহূর্তেই রাজি হয়ে যায় সেই প্রস্তাবে। তান্ত্রিকের কথা মতো শুরু হয় কাজ। মন্ত্রপুত একটা মৃত মানুষের সাদা কাপড়ের সাথে জ্যোতিধনের ছোট ভাইয়ের কাপড়ের অংশ জুড়ে দিয়ে সেই কাপড় দিনরাত শুধু মাথার উপর ঘোরাতে থাকেন তিনি। সন্ধ্যা হলে বিভিন্ন অদ্ভুত রিচুয়াল করে একটা গাছের উপর উঠে সেই কাপড় বাতাসে নেড়ে মন্ত্র আওড়াতে থাকতেন তিনি। একদিন দুদিন এভাবে ঠিক 5 দিনের মাথায় বেশ বিধ্বস্ত অবস্থায় ফেরত আসে তাদের ছোট ভাই। স্রষ্টার কি নিয়তি, একজোড়া ভাঙার কারণেই সেদিন থেকেই এই ওনার গর্ভের যেই সন্তান যেটা নড়াচড়া করত, এই গর্ভের বাচ্চার নড়াচড়া উনি ফিল করতে পারছিলেন না। একটা সময় দেখা গেল নড়াচড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুদিন পরে স্থানীয় ধাত্রী দিয়ে ডেলিভারি করানো হলে জ্যোতিধনের বড় বোন একটা মৃত বাচ্চা প্রসব করেন। বাচ্চাটি ছিল ছেলে সন্তান। আরো একবার জ্যোতিধনের বড় বোন মাত্রাহীন কষ্টের শিকার হন। পুরো গ্রাম জুড়ে আবারও মানুষের নানান কটূক্তি আর অবহেলার পাত্রী হলেন তিনি আর তার পরিবার। সদ্য ভূমিষ্ঠ শিশুর সৎকার করার পরে তিনি নিজেকে শুধরিয়ে নেবার পরিবর্তে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান। এতটাই ক্ষিপ্ত হয়ে যান তিনি তার শ্বশুর বাড়িতে তার স্বামীর কাছেও আর ফিরে যাননি। এদিকে ফিরিয়ে আনা তার ছোট ভাইটি সারাদিন হাবাগোবা হয়ে বাড়িতে বসে থাকত। কালো জাদুর বেশ কঠিন প্রভাব পড়েছিল তার উপর। এতদিন অন্তঃসত্ত্বা থাকার কারণে পুরোপুরিভাবে মনোনিবেশ করতে না পারলেও এবার তিনি নাওয়া খাওয়া ভুলে রীতিমতো পাগলের মতো তন্ত্র সাধনায় মগ্ন হয়ে যান। তার এমন কঠিন সাধনা দেখে সেই তান্ত্রিক নিজেও বেশ অবাক হলেন, কিন্তু তার বন্ধুর মেয়েকে শিক্ষা দিতে উনি বিন্দু মাত্র অলসতা দেখাননি। বড় বোনের এমন আচরণে জ্যোতিধন ত্রিপুরা মাঝে মাঝে অবাক হলেও বিস্তারিত কিছু জানতেন না, আর মায়ের মতো শ্রদ্ধা করার কারণে সে বিশেষ কিছু তার বড় বোনকে বলতেও পারত না। তন্ত্র শিক্ষার শেষে শুরু হয় তার সব সাধনা, মানে মৃত সাধনা, মানে মৃত দেহ নিয়ে তাকে সাধনা করতে হবে এখন। কিন্তু বিপত্তি বাধে ওখানেই। কোনোভাবে মৃতদেহ সংগ্রহ করতে পারছিলেন না তিনি, কেননা ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা মৃতদেহ আগুনে সৎকার করে। কেবল কোনো বাচ্চা মারা গেলে তবেই তাকে মাটিতে দাফন করা হয়। নিজের মাত্রাহীন পাগলামি আর অবহেলিত মনে তীব্র ক্ষোভে তিনি নিজের দাফন করা বাচ্চার মরদেহ পুনরায় মাটি থেকে তুলতেও বিন্দু মাত্র দ্বিধা করেননি এবং দ্বিতীয়বার চিন্তাও করেননি। কেবল কিছু হাড়গোড় আর মাথার খুলি দিয়েই শুরু হয় তার সব সাধনার যাত্রা। একটা সময় এক অমাবস্যা রাতে তিনি সাধনা করতে করতেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন তাকে উদ্ধার করা হয়। অসুস্থ হবার পরিবর্তে তিনি তৃপ্তির হাসিতে উদ্বেলিত হলেন। তার মধ্যে ভয় ডরের কোনো লক্ষণ দেখা গেল না। ছুটে চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে।
তাকে সবকিছু খুলে বলেন অমাবস্যার রাত্রে কি কি হয়েছিল তার সাথে। এই তান্ত্রিক বুঝতে পারেন আজ থেকে জ্যোতিধনের বড় বোনও একজন খুব বড় মানের তান্ত্রিক হয়ে গেছেন। এবার শুরু হয় তার শেখা কাজের চাক্ষুষ প্রমাণের কাজ, সেই সাথে নিজের বিদ্যায় নিজেকে পরীক্ষা করার পালা। সদ্য দোহানো 1 কাপ গরুর দুধে মন্ত্র পড়ে তিনি রেখে দেন। যদি পরদিন সকালে দুধ লাল হয় তবে তার তন্ত্রবিদ্যা শেখা আরো বাকি, আর যদি কালো হয় তবে তিনি এবার পুরোপুরি প্রস্তুত। পরদিন সকালে দেখা গেল সদ্য দোহানো গরুর দুধ পুরোপুরি কালো রঙের হয়ে গেছে। তিনি আরো খুশি হলেন। এদিকে বেচারা জ্যোতিধন পরিবারের হাল একাই টেনে চলেছেন। ভোরে বের হয়ে যেতেন আর রাতে ফিরতেন। মূলত জ্যোতিধরের ছোট ভাই তার বড় বোনের এসব কর্মকাণ্ডের সবকিছুই দেখতেন, কেননা তিনি সম্পূর্ণ ঘরবন্দি থাকতেন। নিজের তন্ত্র সাধনা পূর্ণ হয়েছে, এবার তিনি তার গ্রামের মানুষদের কঠিন শাস্তি দিতে চাইছিলেন, যারা ছোটবেলা থেকেই তাদের পরিবারকে বিভিন্নভাবে উপহাস করত। তারই ধারাবাহিকতায় তিনি করুণ একটা রাস্তা বেছে নেন। খুবই করুণ এক রাস্তা, ভয়ানক এক রাস্তা, বিপজ্জনক রাস্তা। গ্রামের প্রথমটি বয়সী ছেলেদেরকে দিয়ে তিনি কাঠবিড়ালি সংগ্রহ করতে থাকেন। কাঠবিড়ালি ধরতে অনেক কষ্ট হলে তিনি ছোট ডাব আর সুপারির মতো বিভিন্ন ফল দিয়ে হাত পেতে তিনি সেই ছেলেদের সাহায্যে কাঠবিড়ালি ধরতে থাকেন। পাহাড়ি এলাকায় অনেক গাছগাছালি, ফলমূলও ফলে, তাই কাঠবিড়ালির পরিমাণটাও সেখানে বেশিই ছিল। প্রথম দিকে একটা কাঠবিড়ালিকে তিনি মন্ত্র দিয়ে ছেড়ে দিলে সেই কাঠবিড়ালি বিভিন্ন এলাকার কাঠবিড়ালিদেরকে ওই গ্রামে নিয়ে আসতে থাকে। পাহাড়ি কাঠবিড়ালিগুলো আকারে একটু বড় হয়ে থাকে, সমতল ভূমির ডোরাকাটা কাঠবিড়ালির মতো না। আর এই জ্যোতিধরের বড় বোন কিছুদিন পর পর একটা একটা কাঠবিড়ালির পেটের ভিতরে মন্ত্রপুত তাবিজ ঢুকিয়ে সেটা সেলাই করে ছেড়ে দিতেন। অসহ্য যন্ত্রণায় পুরো গ্রাম জুড়ে এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ, এভাবে সারাদিন ছটফট করতে থাকতো। সারাদিন তার স্বরে প্রচন্ড শব্দ করে ডাকতে থাকতো। এভাবে ছটফট করতে করতে সন্ধ্যার সময় যার নামে তাবিজ করা হয়েছিল ঠিক সেই মানুষের বাড়ির উঠোনে বা বাড়ির চালের উপর গিয়ে মরে পড়ে থাকতো। আর ওই দিন কোনো কারণ ছাড়াই হঠাৎ সেই নির্দিষ্ট মানুষটি ঠাস করে পড়ে মারা যেতেন। অদ্ভুত এক আতঙ্কে পুরো গ্রাম স্থবির হয়ে পড়ে। কেউ ঠিক বুঝতে পারছিলেন না যে গ্রামে কি হচ্ছে। এভাবে 3, 4, 5, 6 জন এভাবে মানুষের মৃত্যু হতে থাকে। ওই যে উঠন্তি বয়সী ছেলেরা কথার ছলে জ্যোতিধনের বোনের কাঠবিড়ালি সংগ্রহ করার ঘটনা জানিয়ে দেয় গ্রামবাসীর কাছে। আর গ্রামবাসী তার উপর ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে যায়, কিন্তু যথাযথ কোনো প্রমাণাদি না থাকায় তারা কিছুই করতে পারে না। উপায়ন্তর না দেখে তারা ওই যে তান্ত্রিক যার কাছে জ্যোতিধনের বোন তন্ত্রবিদ্যা শিখেছে তার শরণাপন্ন হন। তিনি নিজেও এমন অদ্ভুত ঘটনা শুনে সরেজমিনে ওই গ্রামে এসে দেখতে চান যে ঠিক কি কারণে সব হচ্ছে। তিনি যেদিন গ্রামে এসেছেন ঠিক সেদিনই জ্যোতিধনের বাড়ির পাশের এক মধ্যবয়সী নারী প্রতিবেশী মারা যান। বাড়ির উঠোনে মরে পড়ে থাকা কাঠবিড়ালি নিয়ে সেই তান্ত্রিক নিজের বাড়িতে চলে যান এবং সবকিছু দেখে তিনি বুঝতে পারেন এটা তার শেখানো বিদ্যার একটা অংশ মাত্র, আরো তো অনেক কিছু বাকি আছে। তিনি বুঝতে পারেন এটা তার বন্ধুর মেয়েরই কাজ। তিনি তাকে ডেকে পাঠান এবং তার প্রতি অনেক রাগের বহিঃপ্রকাশ ঘটান, কেননা জ্যোতিধনের বড় বোন এতদিন তাকে সবকিছুই বাড়িয়ে বাড়িয়ে বলেছিলেন, যেটা আসলে তার সাথে হয়নি। এমন ঘটনাও তাকে বলেছিলেন, যেটা হয়েছে সেটা তো বলেছিলেনই। এতদিন সেই তান্ত্রিক জানতেন জ্যোতিধনের বড় বোন নির্দিষ্ট কিছু মানুষকে শাস্তি দেবেন, কিন্তু মৃত্যু দেবেন না। অথচ সেই নারী গ্রামে গণহারে মানুষ মারার কাছে উঠে পড়ে লেগেছে। এই জন্য এক গণহত্যা। তান্ত্রিকের সাথে বেশ বাগবিতণ্ডায় লিপ্ত হয় জ্যোতিধনের বোন এবং এটাও হুমকি দেয় যে তান্ত্রিক যদি বেশি বাড়াবাড়ি করেন তবে তাকেও কিন্তু মেরে ফেলা হবে। এটা যেন নিজের গুলি নিজের দিকে তাক করার মতো দশা। উপায়ন্তর না দেখে তান্ত্রিক নিজের সাধনায় মগ্ন হন। তার পোষা পিশাচদের ডাকলেন, কিন্তু তারা তান্ত্রিককে কোনো সাহায্য করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন, কেননা সে নারী তান্ত্রিক নিজেও এই পিশাচ জিনদেরকে দিয়েই কালো জাদু করিয়েছে। সুতরাং নিজেদের করা কালো জাদু নিজেরা কখনোই তারা ভাঙবে না। তারা তাকে আরো জানায় এই নারী তান্ত্রিক তাদেরকে বিভিন্নভাবে সন্তুষ্ট করেছে, যেটা এত বছরে এই তান্ত্রিক করতে পারেনি। এই তান্ত্রিকের সেই সাধ্যই হয়নি। সুতরাং
সেই নারীতান্ত্রিকের অবাধ্য তারা হতে পারবে না, এই মর্মে নারীতান্ত্রিকের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে। আর প্রতিশ্রুতির খেলাফ করা তাদের জন্য শোভনীয় নয় এবং এটা তাদের উসুলের খেলাফ। পিশাচ জিনদের এমন কঠিন উত্তর শুনে তান্ত্রিক রীতিমতো ঘাবড়ে যান, কেননা তারই পোষা জিন আজ তার নিজের শত্রু হয়ে যাচ্ছে। তিনি নিজের ক্ষমতা বলে দুজন পিশাচ জিনকে আটকে রাখেন, কিন্তু পরদিন দেখা যায় তারা মুক্ত হয়ে গেছে। আর সে যখন আবার অন্য জিনদেরকে ডাকা শুরু করে, কোনো জিনই তার ডাকে সাড়া দেয় না। এহেন পরিস্থিতিতে পড়ে উনি তো বেশ চিন্তিত আর ভীতু হয়ে পড়েন। তান্ত্রিক নিজেই এমন এক বিপদে পড়েছেন, তার অনুগত জিনেরাই এখন তার ডাকে সাড়া দেয় না। বিপদ আসন্ন দেখে ওই তান্ত্রিক গ্রামের গণ্যমান্য কয়েকজন সহ যতিধনকে সবকিছু খুলে বলেন এবং নিজের অজান্তে করা ভুলের জন্য তিনি সকলের কাছে ক্ষমা চান। অন্য সবাই ব্যাপারটা বুঝতে পারলেও মায়ের মতো বড় বোনের ব্যাপারে এসব অভিযোগ যতিধন মানতে রাজি ছিলেন না। তিনি সরাসরি এসে তার বোনকে এসব বিষয় বললে তার বোন এসব বেমালুম অস্বীকার করেন এবং গ্রামবাসী এত বছর তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, এটাও সেই ষড়যন্ত্রের অংশ এবং কুৎসা রটনা বলে তিনি বিষয়টি তার ভাইকে বলেন। এদিকে তান্ত্রিক নিজের কালো বিদ্যার অবসান ঘটিয়ে ধর্মের ছায়ায় নিজের জীবন আর গ্রামবাসীর সংকট নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি ছুটে যান তারই পরিচিত একজন পূজারীর কাছে, যিনি রামগড়ের একজন শিব সাধক ছিলেন। সবকিছু বিস্তারিত জেনে সেই সাধক বলেন, দেখুন, আমি এসব কালো জাদু চর্চা কখনোই করি না, আমি কাল ভৈরব তথা শিবের সাধনা করি। তিনি সেই তান্ত্রিককে কাল ভৈরবের অনুগত বা ভক্ত জিনদেরকে আয়ত্ত করার কথা বলেন এবং বলেন যে এই জিনেরা এই সমস্যার সমাধান করতে পারবেন বলে তার বিশ্বাস। কারণ জিনেদের মধ্যে বিভিন্ন ধরনের পূজা অর্চনার প্রচলন রয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের জিন। তো এতদিন কালো জাদু নিয়ে মগ্ন থাকা মানুষটি নিজের জীবন বাঁচাতে ধর্মের পথে আসতে বাধ্য হলেন। এদিকে যতুধনের বোন সুকৌশলে নিজের শাশুড়িকেও কালো জাদুতে বিধ্বস্ত করে রোগাক্রান্ত করে একদম শয্যাশায়ী করে দিলেন। তান্ত্রিক নিজের বাড়িতে এসে সম্পূর্ণভাবে ধর্ম সাধনায় মন দিলেন আর নিজের জীবন বাঁচানোর জন্য কঠিন সাধনায় 2-3 দিনের মধ্যেই মোটামুটি আশানুরূপ সাফল্য পেলেন। দেখা গেল নিজেই এবার অসুস্থ হলেন যতিধনের বড় বোন। কোনো কারণে নিজের এমন হঠাৎ রোগাক্রান্ত হওয়ার কারণ তিনি তার পিশাচ জিনদের কাছে জানতে পারেন। জিনগুলো তাকে জানায় সেই তান্ত্রিকের কঠোর সাধনায় কিছু ভালো জিন মূলত তার ডাকে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে আর তারই প্রতিফলন পড়েছে তার উপর। এই জিনগুলো মূলত কাল ভৈরবের ভক্ত শক্তিশালী জিন। এরা ভালো জিন, এরা মানুষের ক্ষতি করে না। যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে ওরা ক্ষতি করে। আর এই জিনগুলো যদি একবার পরিপূর্ণভাবে ওই তান্ত্রিকের অনুগত হয়ে যায়, তবে নাকি এই যতিধনের বড় বোনের সাথে থাকা যে পিশাচগুলো রয়েছে এরা তাদের সাথে পেরে উঠবে না এবং তাদের কোনো শক্তিও আর কাজে আসবে না। এসব শুনে ভয়ে মূলত ক্ষিপ্ত হয়ে যান। ভয় খুব বেশি পাননি, বরং ক্ষিপ্ততাই ওনার ভিতরে বেশি কাজ করেছিল। যতিধনের বড় বোন তাই দেরি না করে প্রতিশোধ নিতে সেই তান্ত্রিককে মরণ বান মেরে দেন, যেটাকে আমরা হনন বিদ্যা বলি। চালান করে দেন কিছু পিশাচ জিনকে। সেই তান্ত্রিক রাতারাতি ক্ষতিগ্রস্ত না হলেও ঠিকই শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি যতিধনকে খবর দিয়ে ডেকে পাঠান। সেদিন যতিধনের সাথে ভাগ্যক্রমে তার ছোট ভাইও সেই তান্ত্রিকের বাড়িতে যান। তান্ত্রিকের মুখে ছোট ভাইকে কালো জাদু করে তার স্ত্রী থেকে বিচ্ছেদ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা সহ পূর্বের সব ঘটনা শুনে যতিধনের ছোট ভাই এবার মুখ খোলেন আর তিনি যতিধনকে তাদের বড় বোনের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। ছোট ভাইয়ের মুখে এসব কথা শুনে যতিধন বাকরুদ্ধ হয়ে যায়। নিজের মায়ের মতো বড় বোনের এসব নোংরা আর পাপ কাজের জন্য নিজেও মনে মনে বেশ অপমান বোধ করেন। বাড়িতে এসে 2 ভাই মিলে বোনকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে এসব কাজ থেকে সরে আসতে, কিন্তু তার বোন নাছোড়বান্দা, স্বামীহারা, সন্তানহারা, সমাজে অবহেলিত এক নারী কতটা যে ভয়ঙ্কর হতে পারে সে ওই দিন রাত্রেই সেটা সে জানান দেয়। ওই রাতে রীতিমতো আগুনের অবয়বে মানুষের মতো জিন হাজির করে পুরো গ্রাম জুড়ে এক তাণ্ডব লীলা শুরু করে দেয় সে। এই ঘটনা অনেকেই দেখেছে ওখানকার। বাড়ি থেকে বেরিয়ে যায় যতিধনের বোন আর কোথায় যেন চলে যায়। ওই রাতের পর গ্রামে নেমে আসে আরো অসহনীয় পরিবেশ।
বিভিন্ন রোগ ব্যাধি, পশু পাখির মৃত্যুতে পুরো গ্রাম যেন এক বিভীষিকাময় সময় যাচ্ছিল সেখানে। আর পুরো গ্রাম এক অদ্ভুত সমস্যা, যে সমস্যার সমাধান কিভাবে হবে এটা কেউ জানতো না সেই গ্রামের মানুষ। সন্ধ্যা হতেই গ্রামের নীরব রাস্তায় দেখা যায় একটা সাদা ধোঁয়ার গড়া আবরণ, আবার মুহূর্তেই কোথায় যেন বিলীন হয়ে যেত ওটা। লম্বা লম্বা অদ্ভুত গড়নের কোনো প্রাণীও নয়, আবার মানুষও নয়, এমন অদ্ভুত কিছু সত্তা পুরো গ্রাম জুড়ে তাণ্ডব করে যাচ্ছিল। এদিকে ওই যে তান্ত্রিকের কাছে সবাই আবার যায়, তিনি নিজের অসহায়ত্বের কথা জানান দেন এবং বলেন যে যতিধনের বোনকে থামানোর কোনো পথ তার জানা নেই। তিনি ওই যে যিনি শিব সাধক, তিনি যে পরামর্শ তান্ত্রিককে দিয়েছিলেন সেই পরামর্শ গ্রামের লোকদেরকে বলেন এবং তাদেরকে বলেন তোমরা তোমাদের যে পূজা অর্চনাগুলো আছে সেগুলো করে যাও, তাহলে ও অতটা ক্ষতি করতে পারবে না। কিন্তু পিছিয়ে থাকা সমাজের লোকজন সেটা আমলে নেয়নি, কারণ তা তো লেখাপড়া জানতো না, পূজা অর্চনাটাও তেমন জানতো না। উপায়ন্তর না দেখে যতিধর নিজেই এগিয়ে এলেন গ্রামবাসীর এমন সমস্যার সমাধানের জন্য। তিনি সেই শিব সাধকের পরামর্শ নিয়ে নিজেই সাধনা শুরু করেন আর গ্রামের সবাইকে নিজ নিজ ঘরে যথাসম্ভব ধর্মীয় পূজা পাঠ করতে বলেন, যে যতটুকু জানে তাদের ধর্মে যেটা আছে সেভাবেই আর কি। তার সাধনা শুরুর কয়েকদিন পর সেই তান্ত্রিক মারা যান। যতিধর অভিভাবক শূন্য হয়ে পড়েন। কিভাবে ওনার সাধনা এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে কোন কাজ করবেন কোনটা করবেন না উনি বুঝতে পারছিলেন না। কিন্তু নাওয়া খাওয়া বাদ দিয়ে উনি কঠোর সাধনায় নিজেকে নিমজ্জিত করেন। তারই প্রতিফলন হয় ওই গ্রামে। কয়েকদিন পরে গ্রামের অবস্থা কিছুটা উন্নতি হয়, কিন্তু এক দুপুরবেলা রৌদ্রময় আকাশে হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায়। অপ্রত্যাশিত বৃষ্টি এসে গ্রামের বেশ কিছু জায়গায় ভিজিয়ে যায়। দেখা যায় যতিধরের বড় বোন বাড়িতে ফেরত এসেছে। আতঙ্কে গ্রাম জুড়ে কান্নার রোল পড়ে যায়। যে যেদিকে পারছে ছুটিয়ে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ এসে সেই যতিধনের বোনের কাছে পায়ে পড়ে মাফ চাইছে। তাদের আকুতি ভরা কান্না দেখে যতিধন আর সহ্য করতে পারে না। স্রষ্টাকে ছেড়ে একজন মানুষকে কেন সবাই এভাবে ভয় পাবে? এইসব চিন্তা করে রাগ একটা ধারালো অস্ত্র নিয়ে তার বোনকে আক্রমণ করতে উদ্যত হয়। যতিধনের আত্মবিশ্বাসী আক্রমণ দেখে তার বড় বোন বোনের দিকে দৌড়ে পালিয়ে যায়, আর যতিধন তার পিছু পিছু এগিয়ে একসময় বোনের মধ্যে দুজনই মিলিয়ে যায়। ব্যাস, সবকিছুই স্তব্ধ। অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে আর পাওয়া যায়নি। ধীরে ধীরে গ্রামের সবকিছুই স্বাভাবিক হতে থাকে বা হয়েও যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে কেটে যায় 5টি বছর। একদিন হঠাৎ অনেকটা সন্ন্যাসীর বেশে এক কুজো লোক ডৈল্লা গ্রামে এসে উপস্থিত হয়। গ্রামের মানুষজন ধরেই নিয়েছিল যতিধর ত্রিপুরা আর তার বোন একে অপরকে মেরে দুজনেই হারিয়ে গেছে চিরতরে। কিন্তু সেই কুজো লোককে দেখে সবাই চিনতে পারেন এটা আর কেউ নয়, যতিধন ত্রিপুরা নিজেই। গ্রামের সবাই ছুটে আসে তাকে দেখতে, কিন্তু যতিধন কারোর সাথে কোনো কথা না বলে নিজের বাড়িতে সেই স্থানে গিয়ে বসে পড়েন যেখানে তিনি সাধনা করতেন। যতিধনের ছোট ভাই তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। 5 বছরে যতিধনের মতোই গ্রামে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যতিধনের ছোট ভাইয়ের সেই বউ ফিরে এসেছিল, তাদের একটা মেয়ে সন্তানও হয়েছিল, আর সেই মেয়ে সন্তানই মূলত ঘটনা বর্ণনাকারীর আপন খালার মামি শাশুড়ি। বেশ শক্ত সামর্থ্য যতিধন পুজোর ভারে দুর্বল হয়ে গেছেন। অনেকেই জানতে চাইলেও যতিধন কখনোই কাউকে তার বড় বোনের ব্যাপারে এবং তার কুজের কারণ বলেননি। শুধু এতটুকু বলতেন এটা নাকি তার যেই সাধনা, এই সাধনায় সিদ্ধি লাভের নিদর্শন। আর এই কাল ভৈরবের ভক্ত যে জিনেরা রয়েছে, এই জিনগুলো নাকি এই সমস্যার সমাধান করেছে। এরপর থেকে তিনি বাকি জীবনটা ধর্ম সাধনায় কাটিয়ে দিয়েছেন। ওই গ্রামে আর কখনোই কোনো কালো জাদুর প্রভাব বা অপ্রত্যাশিত কিছু ঘটেনি। তবে যতিধন ত্রিপুরা নিজের পূজার বিভিন্ন উপকরণ দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করতেন, আর তার কাছ থেকে অনেকেই উপকৃত হয়েছেন এটা শোনা যায়। গ্রামে তিনি কুজো বুজ্জা বা কুজো বৃদ্ধ বলেই পরিচিত ছিলেন। পরিণত বয়স বলতে যেই বয়সে মানুষের মৃত্যু হওয়াটাই আমরা স্বাভাবিক বলে ধরে নিই, এভাবেই যতিধন ত্রিপুরা বার্ধক্যজনিত কারণে খুব স্বাভাবিকভাবেই মারা যান। যতিধরের পরিবারের লোকজন বর্তমানে তেমন কেউই ওই গ্রামে থাকেন না। তার ছোট ভাইয়ের একমাত্র মেয়েটি বিয়ের পর থেকেই খাগড়াছড়ির পানছড়িতে স্থায়ীভাবে চলে যান।
তো এই ছিল ঘটনা। আসলে এরকম ঘটনা আরো বেশ কিছু শোনা যায়, কিন্তু ঘটনার কোনো উপযুক্ত কট্টর প্রমাণাদি পাওয়া যায় না। কোনো বয়স্ক মানুষের ছবি দিয়ে কিংবা কোনো পুরাতন স্থাপনার ছবি দিয়ে প্রমাণাদি সরবরাহ করাও আসলে এই ঘটনার পক্ষে সম্ভব হয়নি। ঘটনা বর্ণনাকারীর আপন খালা এখনো জীবিত আছেন এবং ঘটনার বিবরণ তার থেকেই সংগ্রহ করা হয়। আর এই জন্যই মূলত জয় বড়ুয়া ভাই এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ জয় বড়ুয়া ভাই, আপনি চমৎকার এই ঘটনা আমাদেরকে পাঠালেন। মূলত পাহাড়ি এলাকার ঘটনা শোনার জন্য আমাদের লিসেনারদের অনেকেই মুখিয়ে থাকেন, কবে পাহাড়ি এলাকার ঘটনা আমরা শুনতে পাবো। কিন্তু দুর্গম এলাকা হওয়ার কারণে ওই সমস্ত এলাকার ঘটনাগুলো আমরা জানতে পারি না। ওই সমস্ত এলাকার সংস্কৃতি, সেখানকার মানুষের আচার আচরণ, তাদের ধর্ম বিশ্বাস, এগুলো সম্পর্কে আমাদের ধোঁয়াশা তো রয়েছে, কারণ আমরা তো ওখানে যেতে পারি না। আবার আমরা যদি আফ্রিকার কথা চিন্তা করি, সেখানে বিভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদুবিদ্যার প্রচলন রয়েছে। সেগুলো আমরা তো কল্পনাই আনতে পারি না। এখানে তো কিছু আমরা জানতে পারি, আর সেগুলো আমরা কল্পনাও করতে সক্ষম হই না। এত ভয়ানক কালো জাদু সেখানে রয়েছে। আর এই সমস্ত কালো জাদুর জন্য তারা আশ্রয় নেয় ভয়ঙ্কর শক্তিশালী কিছু পিশাচ জিনদের। আবার পিশাচ জিনদের মধ্যে ভালো টাইপের কিছু জিন রয়েছে, যারা বিভিন্ন দেবতার অনুসারী, তারা তাদেরকে ভক্তি করে। তো এভাবেই তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, যেগুলো আমাদের স্বাভাবিক বিশ্বাসের সাথে যদিও বা যায় না, কিন্তু এগুলোই সেখানে হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনা? শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একজন ডোমের ঘটনা নিয়ে। ডোমের কাজ কি এটা আপনারা সবাই জানেন। তারা লাশ কাটা ঘরে কাজ করে থাকে, লাশের কাটাছেঁড়া করে আর কি। তো আজকে যিনি ঘটনা শেয়ার করেছেন, তিনি পারিবারিক কারণে তার নাম নিচ্ছেন না, তবে তার ছদ্মনাম দিচ্ছে মাসুদ ভাই। তো যেই ডোমের ঘটনা আজকে শেয়ার করব, ওনার নাম পবন। আর এই পবনের ঘটনা পাঠিয়েছেন মাসুদ ভাই। পবনের বাড়ি ঢাকার আশেপাশের কোনো এক জায়গায়। ঘটনার স্বার্থে ওনার এলাকার নাম নেওয়া যাচ্ছে না। প্রায় 10 বছরের উপর তিনি ডোমের কাজ করে গিয়েছিলেন। আজ এই ঘটনায় তিনি শেয়ার করেছেন কিভাবে এই ধরনের কাজে যোগ দিয়েছিলেন আর কেনই বা ছেড়ে দিয়েছিলেন। চলে যাচ্ছি মূল ঘটনায়। 1990 সালের পরপর পবনের বাবা গ্রাম থেকে কাজের সন্ধানে পরিবার নিয়ে শহরে আসেন। যেই শহরের কথা বলা হচ্ছে সেটা ছিল মফস্বল একটা এরিয়া। তখন তিনি সেখানে একটা মেডিকেলের ক্যান্টিনে কাজ করতেন। এটা একটা সরকারি মেডিকেল সম্ভবত ছিল। চাকরিটা ওভাবে স্থায়ী না হয় এলাকার এক লোকের মাধ্যমে তখনকার দিনে একটু ভালো টাকা দিয়ে তিনি ডোম ঘরে কাজ নেন। শুরুতে ওনার ওস্তাদদের সাথে তিনি কাজ করতেন, তবে বেশ কয়েক বছর কাজ করবার পর তিনি যখন এই কাজে পারদর্শী হয়ে যান, তখন ওস্তাদ কাজ ছাড়বার পর উনি নিজেই ডোম ঘরের মূল কর্মী হয়ে যান, মানে পবনের বাবা। পবন যা বলেন, তিনি তখন খুব ছোট ছিলেন। ওদের বাসা ছিল শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। বাড়ির আশেপাশে তেমন শহরের ছোঁয়া ছিল না। কাঁচা রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলে এরপর ছিল ওদের বাড়ি। মাঝে মাঝে দেখতেন বাবা কাজ শেষ করে আসবার পর ওর মা কি যেন পরে ঝাড়ফুঁক দিয়ে বাবার গায়ে পানি ছিটা দিয়ে তারপর দরজা জানলা আটকিয়ে রাতে খাওয়া দাওয়া করে একটু আগে আগে শুয়ে পড়তেন। আবার এমন হতো রাতে ঘরের দরজা কেউ ধাক্কা দিলে পবনের বাবা মা জোরে দোয়া দরুদ পড়লে দেখা যেত ধাক্কা দেওয়াটা কমে গিয়েছে। তখন পবনের মোটামুটি ভালোই বুঝজ্ঞান ছিল। ওর বয়স হবে তখন আনুমানিক 14 কি 15। এক রাতে ওর বাবা ঘরে এসে লাইট নিভায়ে মোমবাতি জ্বালায় ঘরের 4 কোণায় কি যেন প্যারেক দিয়ে মারতে থাকে। তো উনি শুধু পবনের মাকে বলতেছিল যে মোমবাতি যেন না নিবে, এটা খেয়াল রেখো খেয়াল রেখো, একটা না এই আলোতেই 4 দিকে প্যারেক গাঁথতে হবে। অনেকক্ষণ পর কাজ শেষ হলে সেই মোম ঘরের যে মেঝে ছিল মেঝের মাঝখানে জ্বালিয়ে ওনারা সবাই শুয়ে পড়ে। তো এরপর পবন বলে যে ওর বাবা মা ঘুমায় গেলেও ওর
কেন জানি ঘুম আসতেছিল না, কারণ ওর মাঝে একটা কিন্তু কাজ করতেছিল। কেন ঘরের চারপাশে এমন করলো ওর বাবা, পেরেক মারলো? পবন দেখে মোমবাতিটা প্রায় যখন নিভু নিভু ভাব, তখন মনে হলো টিনের চাল বা জানালা হবে সেখানে কেউ হালকা হালকা ধাক্কা দিচ্ছে। আর বাতি নিভার সাথে সাথে, মানে মোবাইলের আলোটা নিভার সাথে সাথেই ছোট ইট দিয়ে ঢিলাঢিলি করলে যেমন শব্দ হয়, এমন অনবরত শব্দ এবং আওয়াজ আসছিল চারপাশ থেকে। এরপর ওর বাবা মা ভয়ে ঘুম থেকে উঠে ঘরের বাতি জ্বালিয়ে আয়তুল কুরসি পড়লে আস্তে আস্তে সব ঠিক হয়। তখন মনে করে হয়তো বাড়ির আশেপাশে কেউ দুষ্টামি করে এই কাজ করতেছে, প্যারানর্মাল কিছু ঘটতে পারে, এটা নিয়ে তার কোনো ধারণাই ছিল না। পরের দিন দুপুরে সে দেখে বাড়িতে একটা লোক আসে। লোকটার পরনে ছিল এক কালারের লাল রঙের পোশাক পরা, হাতে তবজির মতো কিছু একটা পেঁচানো, আর কাঁধে কাপড়ের ব্যাগ। তিনি এসে বাসার চারপাশে ধূপ জ্বালায় কিছু একটা পড়তেছিলেন। এরপর উঠানে পবনকে দেখে ঘরের ভিতরে পাঠায় দেওয়ার ইশারা করলে তাকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়, মানে পবনকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়। তখন উঠানে ছিল পবনের মা এবং বাবা। পবন ভেতর থেকে দরজার ফুটা দিয়ে দেখে লোকটা ব্যাগ থেকে বোতলের মতো কিছু একটা বের করে, সাথে সাথে পবনের বাবা গরুর মাথার হাড়ের মতো কিছু একটা সেই লোকটার হাতে দিচ্ছে। এরপর বেশ কয়েকবার হাড়ের মধ্যে ঝাড় ফুঁক দিয়ে লোকটা বোতল থেকে পানি জাতীয় কিছু একটা বের করে হাড়গুলোতে লাগিয়ে ডলছিল। এরপর তিনি উঠানের পাশে সেই গরুর মাথার হাড়ের অংশগুলো দড়ি দিয়ে বেঁধে দিয়ে, তো ওর মাঝে, মানে পবনের মাঝে অনেক কৌতূহল ছিল যে এটা কেন করছে। আর এই হাড়টা দেখলে যখন পরবর্তীতে সে দেখে ওর বেশ ভয় লাগতো। আশেপাশে যখন আসা যাওয়া করতো, ও কিনারে ঘেঁষতে চাইতো না, ও যেন কেমন লাগতো। তো সেই পবন একদিন সাহস করে সে কাছে গিয়ে দেখে যে পাতলা কাগজ দিয়ে একেবারে গুড়ি গুড়ি করে আরবি হরফ সহ কিছু কিছু অন্য ভাষায় যেন কি লেখা। পবন যখন সেটা ধরতে যাবে তখন ওর মা এটা দেখে বলে, খবরদার বাজান, এগুলো ধরিস না, তোর বাপে রাগ করবো। তো একটা বিষয় দেখে পাবো যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবার পর সেই হাড়টা দেখা যেত যে কেমন লাল লাল এবং ভেজা ভেজা, আবার সারা দিন কিন্তু স্বাভাবিক থাকতো, শুকনা থাকতো একবারে। সে প্রায় সময় এটা নিয়ে মাকে জিজ্ঞাসা করতো যেগুলো কেন লাগানো হয়েছে। মা বলতো, এমনিতে লাগাইছে বাজান, তোর বাপ সব জানে। এখনো পবনের সেই দিনটার কথা মনে আছে। সেদিন ওর বাবা ছিল কাজে, ওর মা গিয়েছিল কোনো একটা পাড়া প্রতিবেশীর বাড়িতে। পবন তখন বাসায় একা। পবন সন্ধ্যার আগ দিয়ে উঠানের পাশে যেতেই সেই গরুর মাথার হাড় বাঁধা জায়গাটাতে দেখে যে রক্তের মতো কি যেন ফোঁটা ফোঁটা সেখান থেকে পড়ছে। আশেপাশে কাউকে না দেখে সে ঠিক করে এটা আজকে দাও দিয়ে কেটে ফালাই দিবে। সে হাতে দাও নিয়ে কাটতে যাবে, কয়েকবার কোপ দেয়, কিন্তু বেশ কয়েকবার কোপ মারবার পরেও সামান্য দড়ি একটা ছিল, সেটা সহজে ছিটছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পর গিয়ে দড়িটা ছিঁড়ে হাড়ের অংশগুলো বাড়ি থেকে নিয়ে দূরে গিয়ে ফালিয়ে আসে সেই পবন। সন্ধ্যার পর ওর মা এসে সেটা আসলে এভাবে খেয়াল করে না, কারণ চারপাশে তো প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো রাতে পবনের বাবা ঘরে এসে ওর মাকে বলে খাবার পানি দিতে, আর ওনার শরীর প্রচন্ড নাকি তখন ঘাম ছিল। তিনি তখন রেগে বলেন যে উঠানের পাশ থেকে ওটা সরাইছে কে। মাকে তখন খুব বকা দিচ্ছিল দেখে পবন বলে, আব্বা, ওটা দেখতে আমার সবসময় ভয় লাগে, আজকে ওখান থেকে রক্ত পড়তে দেখছি, তাই আজকে দাও দুটা কেটে ফেলাই দিছি। এই কথাটা শুনে পবনকে অনেক মারধর করে ওর বাবা। পরের দিন ওর মা ওকে বলে, বাজান, তুমি খুব ব্যথা পাইছো রাতে, তোমার বাবা মারধর করে, তাই না? তুমি তো এটা না বুঝা কাটছো, তুমি কি জানো ওটা কেন লাগানো হয়েছে? তখন পবনের মা বলেন, তোমার আব্বা লাশ কাটা ঘরে কাজ করে, ওখানে প্রতিদিন মরা মানুষের লাশ কাটাছেড়া করতে হয়। এইসব কাজ করলে খারাপ কিছুর পাল্লায় পড়তে হয়। এই যে দেখো না, রাতে মাঝে মাঝে ঘরের দরজায় কে যেন ধাক্কায়, এরপর খুললে কেউ থাকে না। আবার তোমার আব্বা রাতে কাজ শেষে আসবার সময় পথে অনেক খারাপ কিছু দেখে,
এগুলো না চোখে পড়ে। তাই কবিরাজ এনে ওই হাড়গুলা উঠানে লাগাইছিল যেন ক্ষতি না হয়। মনে নাই সেদিন যে লোকটা আসলো, সেটাই ছিল কবিরাজ। তুমি দেখছো? ও তো বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হয় নাই। গতকাল বাসায় আসবার সময় তোমার আব্বা আমাদের বাড়ির উত্তর দিকের রাস্তা দিয়ে দেখে যে বাঁশঝাড়ের সামনে কাপড়ের কাপড় পরা কে যেন শুয়ে আছে। উনি যখন কাছে গিয়ে ধরতে যাবে তখন সেখান থেকে কান্নার আওয়াজ আসতেই উনি বুঝে গেছেন আবার ওনার মধ্যে সমস্যা শুরু হয়েছে, যেটা কয়েকদিন আগেও একই সমস্যা হয়েছিল। এরপর তোমার বাবা যখন বাসায় আসে উঠান দিকে খেয়াল করে দেখো এটা নাই, এই জন্য তো অনেক চেতা গেছিল। পবন তার মাকে তখন জিজ্ঞেস করে, মা ওরা আব্বাকে ভয় দেখায় কেন? ওর মা বলে এগুলা খারাপ পিচাস, কবিরাজ ছাড়া তাড়ানো খুব সমস্যা। কবিরাজ বলছে তোমার বাবা কোন একটা লাশের কাজ করতে গিয়ে সেই পিচাচের নজরে পড়ে গেছে। ওই পিচাচ মরা, সেই পিচাচটা মরা মানুষের রূপ নিয়ে সামনে দেখা দেয়। আচ্ছা, তুমি না বুঝে যা করছো, কি আর করা? তোমার আব্বা আবার কবিরাজ আনবে, তুমি ভয় পেও না। তবে এবার না জেনে কিন্তু কিছু করতে যাবা না। তো কথাগুলো শুনে পবন তখন একটু বেশ ভয় পায় যে ওর মাগুলা কি বলতেছে। তো তার সেই ভয় আর আতঙ্কে দেখে ওর বাবা তখন কবিরাজ থেকে একটা তাবিজ নিয়ে আসে এবং সে কবিরাজ আসে পবনের কাছে। সে তখন ওদের বাসায় যখন আবার আসে তখন সেই পবনকে একটা তাবিজ লাগায় দেয়। এরপর বলে যে এই তাবিজটা কখনো যাতে পবন না খুলে, কারণ এতে তারও ক্ষতি হলেও হতে পারে। এরপর থেকে তেমন খুব বেশি আর সমস্যা হয় না ওদের পরিবারের সাথে, সবকিছু ভালোই চলতেছিল। ক্লাস 10 পর্যন্ত পড়বার পর পবনের পড়ালেখা আসলে আর করা হয় না। ওর বাবা ঠিক করেন ওনার যেহেতু বয়স হচ্ছে তাই ছেলেকে তো কিছু একটা করে খেতে হবে, তাই তাকেও এই কাজে নিয়ে আসেন তিনি। বাবাকে এই লাইনে অনেকদিন কাজ করতে দেখে পবনের সাহসও দিন দিন বেড়ে যায়। নিজের চোখের সামনে লাশের বুক ফাড়া, বডির বিভিন্ন অংশ আলাদা করা, এগুলো শুরুতে দেখতে কষ্ট হলেও অল্প কিছুদিনের মধ্যে ভালোই রপ্ত করে ফেলেছিল সে। প্রায় বছর খানিক বাপ ছেলে মিলে ভালোই কাজ করে। তবে বয়স হয়ে যায় একটা সময় গিয়ে পবনের বাবা এই কাজ করাটা কমিয়ে দেন। তিনি তখন চোখে একটু কম দেখতে পারতো, এর জন্য আসলে তখন তিনি আর এই কাজটা করতে চাইতেন না। তখন পবনই ছিল লাশ কাটা ঘরের মূল কর্তা। আর আগে যেখানে লাশ কাটা ঘরটা ছিল সেটাও পরিবর্তন করে নিয়ে আসা হয় হাসপাতালের পেছন দিকে। জায়গাটা ছিল এমন যে ঢুকতেই মেইন গেট উপরে লেখা লাশ কাটা ঘর, এরপর সামনে খালি একটা অংশ পিক আপ রাখার জায়গা আছে, হয়তো যখন লাশের পিক আপ নিয়ে বা গাড়ি নিয়ে আসে সেখানে রাখে একটা খালি জায়গা। এর বাম পাশে ছোট একটা গেট দিয়ে ঢুকে একটা বারান্দা বেশ বড়, এরপরেই বেশ বড় একটা রুম, সেটাই ছিল লাশ কাটা ঘর। আশেপাশে এত গাছপালা ছিল যে দিনের আলোতেও বেশ অন্ধকার থাকতো রুমের ভিতরে, লাইট জ্বালিয়ে থাকতো তো সেখানে। তো একদিন দুপুরবেলা বাইরে প্রচন্ড বৃষ্টি, একটা লাশ আসে যিনি কিনা আত্মহত্যা করেছিলেন। পবন লাশটাকে দেখে বেশ ভয় পায়, কারণ ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে এত বীভৎস লাগছিল। তার পাশাপাশি সেদিন আবহাওয়া খারাপ থাকার কারণে কারেন্ট ছিল না, তাই তাকে অন্ধকার ঘরে আলাদা বাতি লাগিয়ে কাজ করতে হচ্ছিল। পবন যেটা বলে প্রায় অনেকদিন যাবৎ সে কাজ করছিল, এই প্রথম কেন জানি কাজ করতে গিয়ে তার হাত কাঁপছিল। ওর সাথে আরেকজন ছেলে ছিল, সে কোন একটা কাজে পুলিশের কিছু পেপারস নিয়ে সেটা হাসপাতালের ভিতরে জমা দিতে গিয়েছিল। বাইরে এত বৃষ্টি যে সে ছেলেটাও আসতে পারতেছে না। তো তখন পবন লাশ কাটা শুরু করতে বুকটা মাত্র চিরছে, মানে ফাটতে যাবে, মানে সে ফেরেই ফেলেছিল বুকের অংশটা। এমন সময় পাশে থাকা একটা ছোট হাতুড়ি ওর চোখের সামনে আপনা আপনি নিচে মেঝেতে পড়ে যেতেই ঘরের বাতিটা বন্ধ হয়ে যায়। এটা সম্ভবত কোনো একটা চার্জারের বাতি এরকম একটা ছিল যে আলাদা সে আলো লাগিয়েছিল লাশটা দেখার জন্য, কারণ কারেন্ট তো তখন ছিল না। তখন স্পষ্ট কানে শুনতে পায় ওকে কাঁদো কাঁদো মুখে একজন বলছে,
ভাই, ব্যথা লাগে তো অনেক, আস্তে কাটেন না। এই কথা শোনা মাত্রই সে অন্ধকার ঘরের মধ্যেই দরজা যেদিকে ছিল সেদিকে গিয়ে দরজাটা কোনো রকম খুলে বাহিরে দাঁড়ায় এবং লাশ কাটা ঘরের যে তো মেইন দরজা ছিল সেটা আটকায় দেয়, এটা লাগায় দেয় বাড়ি থেকে। ঠিক শুনলো নাকি মনের ভুল ছিল? তো এরকম তো হবার কথা না, কারণ লাশ কাটা ঘরে সে একাই ছিল। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি থামলে ওর সাথে থাকা ছেলেটা আসলে তাকে সব খুলে বলে পাবন। পরবর্তীতে ওরা দুজনে গিয়ে দেখে কারেন্ট না থাকলেও ভিতরে সেই যে বাতিটা ছিল আলাদা চার্জার বাতি, সেটা ঠিকই জ্বলছে আর সব কিছু জায়গা মতো রাখা আছে আগে যেরকম ভাবে ছিল। আর আশ্চর্যের বিষয় ঘটে দুইটা। প্রথমটা ছিল পবনের হাতে কবিরাজ যে তাবিজ দিয়েছিল তা লাশ কাটা ঘরের ভিতর একটা কোনায় মেঝেতে পড়ে আছে, যেখানে পবনের যাওয়ারই কথা না, কারণ এই কর্নারটা কেউ যায় না সচরাচর। এর মানে কিছুক্ষণ আগে থাকতে সেটা সম্ভবত খুলে পড়েছিল, কিন্তু এই তাবিজ এমন শক্ত করে বাঁধা থাকে মোটেও খুলে পড়বার কথা না। আর পবন এত দূরে এসেছে ভিতর থেকে বাইরে, তখন তাবিজটা যে কর্নারে পড়েছিল সেখানে কোনোভাবেই যাওয়ার কথা না। পবন তখন তার হাতের দিকে একবার তাকায়, সে খেয়াল করে যে তার হাতে যেখানে তাবিজটা বাঁধা ছিল, মাসলের হাতের বাম বা ডান হাতের মাসলে হবে, সেখানে সে দেখছে একটা আঙ্গুলের ছাপের মতো, মানে তার তো শরীর যেরকম ছিল মানে আঙ্গুলের ছাপের মতো। সে বুঝতে পারে না যেটা কে করলো, কারণ সে নিজেও তো সেখানে হাত দেয় না, এরকম কেন হলো। আরেকটা বিষয় যেটা ঘটে তা দেখে পবনের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখে যেখানে কিছুক্ষণ আগে লাশের বুক নিজে চিরেছিল, সেখানে লাশটাকে এমন দেখা যাচ্ছে যে মাত্র ডেড বডিকে রুমে আনা হয়েছে, পুরাই ফ্রেশ ডেড বডি। এমনকি সে কেমিক্যালও ব্যবহার করেছিল বুকের মধ্যে এবং মাথার অংশে, সেটাও দেখা যাচ্ছে কেমিক্যালের জায়গায় পড়েছে এবং পুরা লাশে কোনো কেমিক্যালের ছোঁয়াই নাই। সেদিনের মতো কোন রকম কাজটা শেষ করে পবন তার সাথে কাজে থাকা ছেলেটাও বলে যে এক নাগারে কাম করেন তো ভাই, তাই হয়তো চোখের ভুল ছিল এগুলা, কিন্তু ভুল তো হবার কথা না। সে আর কাউকে বিষয় জানায় না। 2 দিন ছুটি নিয়ে আবার কাজে যোগ দেয় সে। সেদিন দুর্ঘটনায় নিহত এক লোকের লাশ আসে সেই লাশ কাটা করে। লাশটা রুমে না ঢুকিয়ে বারান্দায় ফেলে রাখা হয় পুলিশের ক্লিয়ারেন্সের জন্য। চাইলে লাশটা রুমেও রাখা যেত, আসলে পবন সেই মুহূর্তে একা থাকায় লাশটা রুমে না ঢুকায় সে ইচ্ছা করে বারান্দাতে রাখে, কারণ 3 দিন আগের ভয়টা তখনও কাজ করছিল তার মাঝে। আনুমানিক 1 ঘন্টার উপর হবে। লাশ কাটা ঘরের দরজা এক নাগারে কে যেন নক করতে থাকে, টক টক করে এরকম নক করছে, কিন্তু এরকম তো সচরাচর কেউ করে না নক। তারপরও পবন ভাবে যে হয়তো যেই ছেলেটা বাইরে আছে ওর সাথে কাজ করে, সে হয়তো ক্লিয়ারেন্স নিয়ে এসেছে, সে এসে নক করতে পারে, অথবা ফরেন্সিক বিভাগের ডাক্তার হতে পারে এসেছে। কিন্তু এরকম এক নাগারে এই ডাক্তার বা সেই ছেলেটা কিরকম নক করবার কথা না, একটা নক করবার তার হয়তো অপেক্ষা করবে। তো পবন তারপর দরজা খুলে দেখেন যে একটা লোক ছেঁড়া শার্ট পরা, মাথার বাম পাশে হালকা ফোলা, আর দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। তিনি পবনকে বলেন, লাশটা ফালা রাখছেন কেন ভাই, কাজ শুরু করেন, দাফন দিতে হবে না, আর তো পারতেছে না। পবন মেজাজটা সে খারাপ করে বলে, যে ভাই আপনি কি এখানে কি করেন বলেন তো ভাই, সময়ের কাজ শুরু হবে, জান এনতে যান। এরপর দরজাটা সে আবজায় রাখে, কিন্তু এমন ভাবে তো কেউ তাকে এরকম ফোর্স করবার কথা না। সে একটু ভাবতে থাকে যে এই লোকটাকে এখানে কেন আসবে, জীবনে কখনো এরকম কোন লোক এসে এরকম ফোর্স করে না, যেহেতু এটা এখানে অপমৃত্যুগুলার বা অস্বাভাবিক মৃত্যুগুলার এখানে কাটাছেড়া হয়, এরকম তো কেউ বলবার কথা না। তো প্রায় এরকম 15-20 মিনিট পর ক্লিয়ারেন্স নিয়ে ছেলেটা আসার পর দুজন মিলে সেই লাশটাকে নিয়ে রুমে আনবার পর যখন লাশের যে চাটি দিয়ে পেঁচানো ছিল সেটা সরাতে যাবে, পবন দেখে এইটা সেই লোক যে কিনা কিছুক্ষণ আগে দরজায় ধাক্কা দিয়েছিল তাকে। এটা দেখা মাত্রই নিমিষে মাথা ঘুরিয়ে পুড়িয়ে যাওয়ার পর তাকে মুখে পানি সেটা দিয়ে কোন রকম স্বাভাবিক করা হয়। পবন কিছুটা স্বাভাবিক হয়। এত ভয় সে পেয়েছিল যে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল।
কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক বিভাগের ডাক্তার তিনিও আসেন কাজ করতে, লাশটার কাজ করতে। তো তিনি পবনের অবস্থা দেখে তিনি আগে তার কাজ শেষ করেন, তার পবনকে আলাদা বসিয়ে তাকে গ্লুকোজ টুকোজ খায়, কোনো রকম ঠান্ডা করে সবকিছু ঠিক করবার পর তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তখন সেই ছেলেটা ছিল, পবনকে তখন বাসায় নিয়ে যায়। পবন কোন রকম বাড়ি যাওয়ার পর ঘরে ঢুকতেই ওর মা বলে যে, কিরে পবন, সব কি ঠিক আছে তোর? ক্লান্ত হচ্ছে কেন? তো পবন বলছে, মা এরকম কিছু না, আমি একটু বসতে দাও, আমার খুব গরম লাগতেছে। তুই ছেলেটা তখন চলে গেছে, সে আর কিছু বলে নাই। তো তখন ওর মা বলছে যে, পবন খাটের নিচে তাবিজ ফেলে রাখছিস কেন? হাতে এরকম মানে বাইরে রাখতে পারছ না? তো তখন পবন বলছে, মা আমার তাবিজ তো হাতে থাকার কথা। তখন পবন দেখে যে না, তার হাতে কোনো তাবিজ নাই। তখন তার মা বলে, তোর আরো কয়দিন দেখছি এরকম তাবিজ বাসা ফাড়া রেখে চলে যাস, সমস্যা হয় না কোনো তোর? পবন তখন আমতা করতেছিল। তখন সে তার মাকে বলে যে, মা আমি তো গোসল ছাড়া এরকম তাবিজটা খুলি না, কিন্তু এরকম তাবিজ হাত থেকে পড়ে যায় কিভাবে? বাধ্য হয়ে তখন তার মা তাকে অনেক কিছু বলে যে, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর মধ্যে কোনো ভয় কাজ করতেছে। তখন সে তার বাবা মাকে সব কিছু খুলে বলে। তখন আবার কবিরাজের সাথে কথা বললে তিনি খোঁজ নিয়ে বলেন, এই তাবিজ আর কাজে দিবে না, পিজাজটা আবার ফিরে আসছে, আর সহজে ছাড়বে না, এবার আপনার বংশধর ধরবে। এই কথাগুলো বলে পবনের বাবাকে। তখন সে কবিরাজ আবার বলে, ও এতদিন আসতে পারে না দেখে ওর মনে জিদ চাপছে। আচ্ছা যাই হোক, উপায় একটাই, পবন এই কাজ ছাড়লেই সমাধান হইলেও হইতে পারে, তবে গ্যারান্টি নাই। পবনের বাবা জানতে চেয়েছিল কবিরাজের কাছে কিভাবে ওনার থেকে পবনের কাছে পিশাচটা ভর করেছিল। তখন তিনি বলেন যে, আপনার ছেলের তাবিজ খুলে নিশ্চিত কোনো কাজ করতে গেছিল, বুঝেন না? লাশ কাটা নেই আপনাদের কারবার, কত লাশের কাটাকাটি করেন, ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ, হয়তো সেখান থেকে কোনো এক মাধ্যমে আপনার ছেলেকে ফাঁদে ফেলায় ভয় দেখাইতেছে। এখন এমন একটা অবস্থা যা থেকে সরে না আসলে বাঁচবার কিন্তু রেহাই নাই। পবনের বাবা তখন বেশ টেনশনে পড়ে যায়। পরিবারে এখন তার ছেলে আছে একমাত্র ভরসা, যে কিনা জীবিকা নির্বাহ করে, তিনি কিছু করবার কথা না। পরবর্তীতে আর অল্প কিছুদিন কাজ করে সে আর সেই লাইনে কাজ করে না, মানে পবন আর সেই লাইনে কাজ করে না। তবে যেহেতু লাশ নিয়ে সে কাজ করেছিল, তাই এবার পবন কোন একটা মাধ্যমে কাজ পায়। যে এলাকায় সে থাকতো, সেই মফস্বল এলাকায়, সেখানকার রেল লাইনে কাটা পড়া লাশের পাহারা দেওয়া বা আনা নেওয়ার কাজ সহ টুকটাক ছোটখাটো সেখানে কাজ সে করত, ঝাড়ু টাড়ু দেওয়া, এরকম টুকটাক কাজ সে করতো। তো মাসখানিক কাজ করবার পর এক রাতে চট্টগ্রামের একটা ট্রেন সেই এলাকায় ক্রসিং এ ঢুকতেই অজ্ঞাতনামা এক লোক লাইনে কাটা পড়ে। আর এটা ঘটে পবনের চোখের সামনে। তবে এটাও একটা কাকতালীয় ছিল। স্টেশনে ক্রসিং এর জন্য ট্রেনটা ঢুকতে লোকটা প্ল্যাটফর্মে উঠতে যাবে এবং সে পড়ে যায়, কিন্তু পবন স্পষ্ট দেখে লোকটা যখন পড়ে যাবে, পবন কেন মনে হচ্ছিল লোকটা কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু সেই লোকের আশেপাশে তখন কেউ ছিল না। সাথে সাথেই সে লোকটা পড়ে যায় এবং স্পট ডেড। দায়িত্ব পড়ে পবনের উপর। লাশের যে সাদা ব্যাগ আছে, সেটা তো রেল লাইনে আপনারা যারা জানেন বা দেখেছেন, রেলে যদি কেউ কাটা পড়ে, একটা সাদা ব্যাগে কিন্তু এটা প্যাকেট দিয়ে পেঁচে ফেলা হয়। এরকমই লাশের সাদা ব্যাগে প্যাকেট করা শেষ। মাঝরাত হলেই মেল ট্রেনে লাশটা ঢাকার উদ্দেশ্যে তুলে দিতে হবে, সাথে থাকবে টহল পুলিশ। তো স্টেশনে প্ল্যাটফর্মের শেষ দিকে একটা ছোটভাবে লেখা যে এখানে হয়তো রেলের কাটা পড়ে যাবে, তাদের লাশ টাশ রাখা, সেরকম একটা স্পেস আছে, খালি জায়গা। তো হচ্ছে প্ল্যাটফর্মের একবারে শেষ দিকে, ওখানে কোনো ছাউনি নেই এবং ওখানে কোনো লোকজন আসলে থাকে না। তো রাত 2টার পর ট্রেন আসলে পুলিশ আসবে। তো পুলিশ মানে আশেপাশে ছিল সেই টহল পুলিশ। তো পবন লাশের কাছেই বসে একা একা পাহারা দিচ্ছিল। তখন মাত্র শীতকাল শুরু, আশেপাশে কেউ নাই। 1-2টা লোক দেখা গেল, তারা ছিল বিশ্রামাগারে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। তো পবন দেখে একটা কুকুর লাশের ব্যাগের কাছে বেশ কয়েকবার চিৎকার করছে। পবনের সাথে থাকা লাঠি দিয়ে যখন সে কুকুরটাকে সরাতে যাবে, দৌড়ানো দিয়ে যাবে, তখন পবন দেখতে পায় যে লাশের ব্যাগের চেইন খোলা
আজব ব্যাপার। লাশের ব্যাগ তো চেন লাগানো ছিল একটানা ঘন্টার পর ঘন্টা। এখানে সে সামনে চেয়ারে বসা, তাহলে চেন খুললো কে? সে কোন রকম চেইনটা আবার নিজের মতো সে লাগিয়ে দেয় এবং সে তার জায়গা মতো বসে। রাত 2টার কাছাকাছি পবন মনের অজান্তে খানিকটা সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে ধাক্কা দেয়। মানে পবন চেয়ারের মধ্যে যেখানে বসা ছিল সে ঝিমায় পড়ে আর কি, মোটামুটি ভালোই তার ঘুম ছিল। কেউ তাকে ধাক্কা দেয়, চোখ খুলে দেখে সে পবন যে আশেপাশে কেউ নাই। সে একটু দাঁড়ায় এবং দেখে না না এখানে কেউ নাই। তবে পবন নিজেকে দেখে সে খেয়াল করে যে চেয়ারটা লাশের ঠিক সামনে এবং এখনো আবার চেন খোলা। পবন তো মোটেই ওই জায়গায় ছিল না, কম করে হলো সে 10-15 হাত পিছনে ছিল, আর চেয়ার ছিল তো সেখানে। এখানে সে আসলো কিভাবে, বা লাশটা এখানে নিয়ে আসলো কে? কিছুক্ষণের মাঝে মেল ট্রেন ঢুকবার পর সেই টহল পুলিশ যারা ছিল তারা লাশটা এসে নিয়ে চলে যায়। এরপর বাসায় চলে যায় পবন। শীতের পোশাক তার তখন পরা ছিল, সে তখন বাসায় গিয়ে শরীর থেকে যখন খুলে হাত মুখ ধুতে যাবে তখন সে দেখে যে তার ডান এবং বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত, মানে কবজির আগ পর্যন্ত কাউকে জোরে থাপ্পড় দিলে যেমন আঙ্গুলের ছাপ পড়ে যায় তেমন ছাপ পড়ে আছে। আর মনে হচ্ছিল তার খুব ব্যথা করছে সেখানে। দেরি না করে সকাল হতেই বাবাকে নিয়ে সে কবিরাজের কাছে গেলে তিনি পবনের বাবাকে একটা কথা বলেছেন যে ভাই এগুলো বাদ দেন, আর কত, আপনাদের সাথে বিপদ ঘটতেই থাকতেছে, দেখতেছেন না? আর এই পিশাচ আপনাদের না মারা পর্যন্ত শান্তি দিবে না। আমি কিন্তু ভাই বলে দিছিলাম, এর পরেও আবার লাশ নিয়ে কাজ কাম কেন রে ভাই, এগুলো ছাড়েন না, পোড়াটারে বাঁচান। সেদিনের পর থেকে পবন আর কখনোই সেই ধরনের কাজ করে না। শ্রোতা বন্ধুরা, এখন সেই পবন একটা প্রাইভেট কোম্পানিতে গাজীপুরের শ্রীপুরের আশেপাশে ভাবে একটা হেল্পার হিসাবে সে কাজ করে যাচ্ছে। আজকে আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ছদ্মনাম মাসুদ ভাই। তো পবন যে কোম্পানিতে গাজীপুরের সেখানে হেল্পার হিসেবে কাজ করে যাচ্ছেন, সেখানেই সেই মাসুদ ভাই তিনি সুপারভাইজার হিসেবে কাজে আছেন, দায়িত্বে আছেন। তার আন্ডারে আসলে পবন কাজ করে, ওনাদের কাজগুলো শিফটিং ডিউটিতে হয়। তো গাজীপুরের যেই শ্রীপুরে যেখানে পবন যেখানে থাকেন ওখানেও বেশ কিছু ইনসিডেন্ট আছে এবং সেই ইনসিডেন্টের খাতিরে কিন্তু এই ঘটনাটা সেই পবন থেকে শুনতে পেয়েছিল সেই মাসুদ ভাই। যার ঘটনা শেয়ার করব তিনি তার নাম বলতে ইচ্ছুক নয়। তিনি খুলনাতে বসবাস করেন, আমরা তার নাম ইমু দিলাম। তারা খুলনার স্থানীয়। তিনি যখন বিবিএ 3য় বর্ষে পড়াশোনা করছিলেন তখনকার সময় একটি ঘটনা তিনি শেয়ার করছেন, যা তিনি অনেক দিন পর্যন্ত সাফার করেছেন। এই ঘটনার সূত্রপাত 2018 সালে। তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সম্পর্কে পরিণত হয়। তাদের সম্পর্কটা তাদের দুজনেরই পরিবার জানতেন, তবে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার নানি এবং তার মা রাজি ছিলেন না। বাসা থেকে যখন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তখন তিনি পরিবারের সদস্যর সাথে বেশ বাজে ব্যবহার করেন। বিষয়টা তিনি তার বয়ফ্রেন্ডকে জানান এবং তার মাকেও জানান। পরে দুই পরিবার যখন দেখা করেন তাদের মধ্যে বেশ কথা কাটাকাটির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আর টিকতে পারে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হতেন না। কিছুদিন পরে তার মা তার কাছে একটি পুরনো জামা চান কাজের মেয়েকে দিবেন বলে। তিনি তার মাকে তার ব্যবহার করা পুরনো একটি লাল রঙের জামা দেন। তার ঠিক 3 দিন পর তিনি বিকালে ছাদে হাঁটতে যান এবং দেখেন বিল্ডিংয়ের পাশে এক ঝোপের মধ্যে তার সেই জামাটা পরে আছে। তিনি দৌড়ে নিচে যান এবং জামাটা হাতে নিয়ে দেখে জামাটার না একটা হাতা কাটা। পরে তিনি বাসায় এসে তার মাকে আর কোনো প্রশ্ন করেন নাই। ওই দিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা লম্বা মতন মানুষ, পাঞ্জাবি পরা, কিছুটা লালচে দাড়ি আর চুল যা ছিল খুব বেশি বড়, এবং তিনি সুদর্শন দেখতে একজন মধ্যবয়সী পুরুষ। তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন এবং সিদ্ধ ডিম খেতে দিলেন।
এবং খেতে বলেন। তার হাসিটা ছিল খুবই সুন্দর। তার দেওয়া ডিম অর্ধেকটা তিনি খান, আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তিনি উঠে দেখেন তার মাথা থেকে কপাল বেয়ে তেল জাতীয় কিছু একটা পড়ছে। উল্লেখ্য যে তিনি কখনো চুলে তেল দিতেন না, কারণ তাতে তার প্রচণ্ড মাথা ব্যথা করত। তার মাথা ঘেমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন ছিল শীতকাল। তিনি রুমের লাইট জ্বালান এবং আয়নার সামনে যেয়ে দেখেন আসলেই তেল জাতীয় কিছু একটা তার মাথার ঠিক মাঝখানে শীতই বেয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তিনি শ্যাম্পু দিয়ে গোসল করেন। পরের দিন সকালে তিনি বাসার কাউকে না জানিয়ে তার এক বান্ধবীর সহায়তায় একজন হুজুরের কাছে যান। হুজুরকে তিনি সমস্ত ঘটনা বলেন। উনি ওনার সাথে থাকা জিনের মাধ্যমে জানান তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং একটা কালো জাদু করে রাখা হয়েছে। তাকে উনি একটা তাবিজ দেন, বলেন সবসময় সেটা কোমরে পরে থাকতে। কিন্তু সমস্যা হলো 2 দিন তাবিজটা ব্যবহার করার পর তার শরীরের মধ্যে বেশ অস্বস্তি হওয়া শুরু করে এবং তাবিজটা না তিনি খুলে ফেলেন। খুলে তার টেবিলের একটা ড্রয়ারে রাখেন। যেদিন তিনি তাবিজটা খুলে ফেলেন সেদিন রাত থেকেই তিনি আবারও সেই লোকটাকে স্বপ্নে দেখা শুরু করেন। যখনই তিনি দেখেন এবং তাকে কিছু না কিছু খেতে দিতেন, কখনো জাম, কখনো রুটি, কখনো 1 পিস মাংসের টুকরা, কখনো শুধু পানি। আজে বাজে স্বপ্ন দেখার কারণে তিনি আবার তাবিজটা পরবে বলে ঠিক করেন, কিন্তু তাবিজটা যেখানে তিনি রেখেছিলেন সেখানে আর পান না। ওই দিন রাতে হঠাৎ করেই তার কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নাক দিয়ে রক্ত বের হয়। তার মা বাবা অনেক ভয় পেয়ে যান। পরের দিনই তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 2 মাস পার হয়ে যাবার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যায়। তার মুখে বিশ্রী ছোপ ছোপ দাগ হয়ে যায়। তিনি কিছু খেতে পারতেন না। অধিকাংশ সময় তার মাঝরাতে ঘুমের মধ্যে বমি হতো। কারোর সাথেই তিনি ভালো ব্যবহার করতে ইচ্ছা করত না। তার বাবা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন ফজরের নামাজের পর, আর তার রুমের পাশেই ছিল নামাজের রুম। সেখানে বসে তার বাবা কোরআন তেলাওয়াত করতেন ভোরে। শুধুমাত্র ওই সময়ে তিনি ঘুমে থাকতেন, কিন্তু যখন কোরআনের উচ্চারণের শব্দ তিনি শুনতেন তার খুব বিরক্ত বোধ হতো এবং মাথায় বালিশ চাপা দিয়ে তিনি চুপ করে শুয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি একটা ছায়া দেখতেন, ইভেন তিনি এখনও দেখেন, আর ছায়াটা তার দরজার একটা কর্নারে তিনি দেখেন। 1 সপ্তাহ পর তিনি তার মাকে না পেরে সমস্যার কথাগুলো বলেন। তার মা তাকে আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। তিনি ছিলেন সেই হুজুর যার কাছে তিনি গিয়েছিলেন। সেখানে যাবার পর তার মা স্বীকার করেন তিনি তার জামার কাপড়টা এনে হুজুরকে দিয়েছিলেন যেন তার মায়ের কথা তিনি শোনেন। ওই কাপড় পুড়িয়ে তাবিজ করে সেটা তার বালিশের ভেতর রাখা হয়। তার অবস্থা দেখে তার মা অনেক কান্নাকাটি করেন। হুজুরকে বলেন যে আপনি আমার মেয়েকে যেভাবেই পারেন ঠিক করেন। হুজুর বলেন ওকে কালো জাদু করা হয়েছে যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং বিয়ে বন্ধ করা। উনি তাদের একটা পেরেক দেন, সেটা তাদের দরজার সামনে লাগাতে বলেন। পরে বহু কষ্টে তাকে বুঝিয়ে লাগানো হয়। একটা বোতলে লাল গোলাপ পরে হুজুরের কাছ থেকে নিয়ে আসা হয়, সেটা তার রুমে রাখা হয়। হুজুর নিষেধ করেছিলেন রুমে অপরিচিত কেউ যেন না ঢোকে। তার মা পরবর্তীতে হুজুরের কাছ থেকে শোনেন যে এইটা যে করেছে তার সাথে যার সম্পর্ক ছিল তার মা। বেশ কিছুদিন তিনি সুস্থ থাকেন। করোনার কারণে আবার করোনা আক্রান্ত হয়ে সেই হুজুর মারা যান। যেদিন উনি মারা যান ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেন, দেখেন সেই গোলাপ রাখা বোতলটি পানি রক্তের মতো লাল হয়ে গেছে আর খুব বাজে গন্ধ আসছে। পরবর্তীতে তিনি সেটা ফেলে দেন। তারপর থেকে আবারও সেই সমস্যাগুলো শুরু। তিনি এখনও অবিবাহিত এবং দিন দিন শরীরের অবস্থা আরও খারাপ হচ্ছে। উনি কাউকে যদি কিছু বলেন তাহলে সবাই হেসে উড়িয়ে দেন, বিশ্বাস করতে চান না। তার এই সমস্যাটা বর্তমানে চলমান। আমরা দোয়া করব আপনার শরীর যেন ভালো হয়ে যায় এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য।
বহু মানুষ এরকম জিনে দ্বারা আক্রান্ত, জিন দ্বারা পজেসড, ব্যবহারে উল্টাপাল্টা করছে, মানুষ বিশ্বাস করতে চায় না, হাসাহাসি করে, যখন দেখে এরকম ব্যবহার হচ্ছে ভিডিও করে। আমাদের মধ্যে এইসব জিনিসই বর্তমানে বিদ্যমান। যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাবো আমি, যেটি আমাদেরকে ইমেইল করেছেন ইব্রাহিম সাহেব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভৌতিকগতার সকল শ্রোতাগণকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়েই। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে এবং আরও 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়। তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে 2টা বন্ধু ছিল, তারা বলে যে, বন্ধু আমরা যাব না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি 2 বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠল, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে। এমনভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপড়ে নিয়ে যাবে। তার একটু পিছু হটতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না, সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়। কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল, সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কেউ যেন ঢিল ছুঁড়ে মারছে। 1টা নয়, 2টা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে। কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না। কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়,
বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা দিন কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়ল না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো, সেদিন কি কি ঘটেছিল, রাতের বেলা কি কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান, তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সব কিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সব শুনে তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন, তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সব কিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না। তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচা হাঁড়ি। কাঁচা হাঁড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাঁড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সব কিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাঁড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাঁড়ি জোগাড় করতে সক্ষম হন। সব কিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান এবং কবিরাজকে জানানোর পরদিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাঁড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সব কিছু দিয়ে সব শেষে তিনি সেই হাঁড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। তখন কবিরাজ বলে, আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন, তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন, শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দোয়া জুরু যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরও তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সেই আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান।
পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30-এর দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ন্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার 1 দিন পরেই তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসেসগুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে লিখে রেখেছেন ঠিক সেভাবেই জিনিসগুলো আপনার সামনে ঘটবে, আপনার সাথে ঘটবে। প্রথম শুরু করব একটি গ্রামের ঘটনা দিয়ে। এবং এই শ্রাবণ মাসে কিন্তু ঝড় বৃষ্টি হয়। আমার কাছে বেশ ভালো লাগতো যদি বাইরে বৃষ্টি থাকতো। তো সেই বৃষ্টি কিন্তু হচ্ছে না, বাইরে বেশ ভ্যাপসা একটা আবহাওয়া এবং এটা জানি কেমন লাগছে। যাই হোক, এই ভ্যাপসা আবহাওয়াতেও কিন্তু ভূতের গল্প জমে ওঠে। আমি সবসময় আপনাদের সাথে এই আবহাওয়া নিয়ে কথা বলি। আবহাওয়া কিন্তু আবহ তৈরি করে, বেশ লাগে কিন্তু যদি সেরকম একটা আবহাওয়া হয়। যেমন ঝড় বৃষ্টি যখন হয়, যারা টিনের চালে নিচে বসে ভূতের ঘটনা শোনেন তাদের কিন্তু বেশ লাগার কথা। মানে আমি কিন্তু এরকম পরিবেশ বেশ এনজয় করি। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ঘরে বসে অদ্ভুত করব, যে এই ঘরটা হবে গ্রামের কোনো একটা জায়গায়, কোনো একটা প্রান্তে, এবং সেই ঘরটা পাকা ঘর হতে পারে কিন্তু ছাদটা হবে টিনের, যেখানে বৃষ্টি পড়বে ঝমঝম করে এবং ওই জানালা দিয়ে তাকালে দেখা যাবে খোলা প্রান্তর, ফসলের মাঠ, দূরে গাছগাছালি, মানে বৃষ্টির সময় বাতাসে সেগুলো নড়ছে। এরকম একটা জায়গায় বসে যদি অদ্ভুত করতে পারতাম জানালার কাছে বসে, তাহলে কিন্তু বেশ লাগতো। মানে আমি খুব এনজয় করতাম, আমার কাছে বেশ লাগে। অথবা এরকম একটা পরিবেশে বসে যদি ভূতের ঘটনা শুনতে পারতাম কারো কাছে, মানে যারা শেয়ার করেন তাদের মাঝে কেউ একজন বলল তার ঘটনা বা তার এক্সপিরিয়েন্স বা তাদের এলাকার কোনো ঘটনা, আমি কিন্তু বেশ এনজয় করতাম। যাই হোক, কোনো সময় হয়তো পেয়ে যাবো এরকম একটা জিনিস। তো আমি এখন চলে যাই প্রথম ঘটনায়, যেটা আমাদের কাছে শেয়ার করছেন শান্ত, কুড়িগ্রাম থেকে। শান্ত তার বড় ভাই মন্টুর একটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা তার বড় ভাইয়ের সাথে ঘটেছিল 90 দশকে। এখন তার বড় ভাই অনেক সিনিয়র, এখন অনেক বয়স হয়েছে, তিনি এখন তার যে কর্মজীবনে আছেন। যাই হোক, তার সেই সময়কার সেই ঘটনা শান্ত শেয়ার করেছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি শান্তর সেই ঘটনায়। 90 দশকের কথা। শান্তর বড় ভাই মন্টু তখন কেবল এইচএসসি পরীক্ষা দিয়েছেন। যাই হোক, তিনি ঘোরাফেরা করছিলেন, তার মতো সময় কাটাচ্ছিলেন, বন্ধু বান্ধবের সাথে বেশ চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন। তো একসময় তাদের রেজাল্ট হয়। রেজাল্টের দিন খুব খারাপ একটা অবস্থা, কারণ তিনি তার পরীক্ষায় খুব খারাপ করেন। তো খারাপ রেজাল্ট করার কারণে যখন বাসায় এসে শান্তর বাবাকে জানান, তিনি প্রচণ্ড রাগ করেন। কারণ শান্তর বড় ভাই মন্টুর উপর তিনি এমনি রেগেছিলেন। মন্টু ওই সময় অনেকটা বেপরোয়া হয়ে উঠছিল, মানে আর কি ঘোরাঘুরি, আড্ডা এবং বাবার কথা শুনতেন না, তারপর পড়াশোনা ঠিক মতো মন দিতেন না। তো এই কারণে এমনি রেগেছিলেন শান্তর আব্বা। তিনি অনেক সৎ কর্মঠ মানুষ ছিলেন, অনেক কষ্ট করে সংসার চালাতেন। তো ছেলের এরকম রেজাল্ট খারাপ তিনি মেনে নিতে পারলেন না। তিনি প্রচণ্ড রাগারাগি করলেন, শাস্তি দিলেন মন্টুকে। তিনি শাস্তি দিলেন এবং শাস্তি দেওয়াতে মন্টু বেশ অভিমান করলো, সে বাসা থেকে বের হয়ে আসলো। তো বাসা থেকে যখন বের হয়ে আসছে তখন মন্টুর বাবা বলতেছিল যে তুই যা, তুই আর কখনো ফেরত আসবি না, তুই আর কখনো আমার বাসায় আসবি না। তো মন্টুর এই কথাটা আরো খারাপ লাগছিল, তো সে বাসা থেকে হেঁটে বের হয়ে যায়। তো বের হয়ে কি করবে, কোনো কুল কিনারা নাই। তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। তখন 7:30 মানে বেশ রাত। 90s গ্রামে এই টাইমটা অনেক রাত। তো যাই হোক, সে এদিক ওদিক চিন্তা করতেছে যে কি করবে, কারণ তার অন্যান্য ফ্রেন্ডদেরকেও তার বাবা অনেক রকমের কথা বলছিলেন এবং তাদের বাবার সাথেও, মানে গার্ডিয়ানের সাথেও কথা বলছিলেন যে আপনার ছেলের সাথে মিশে এরকম হচ্ছে আমার ছেলে, মানে যেটা মানে শান্তর বাবা করছে আর কি। তো এটা করাতে মন্টুর যে বন্ধু বান্ধবের বাবা মা ছিল তারাও মোটামুটি মানে বেশ ফেড আপ, মন্টুকে দেখতে পারতো না এই কারণে।
এখন তাদের বাসাও যাওয়া যাবে না বা তাদের আশেপাশেও যাওয়া যাবে না। তো মন্টু কি করবে চিন্তা করতেছে। সে মানে হেঁটে বের হয়ে আসছে বাসা থেকে, বের হয়ে এসে সে দূরে তাদের ওইখানে একটা বাগান আছে, আম বাগান, সেখানে বসে চিন্তা করতেছে সে কি করবে। তো রাত হয়ে গেছে, এই আম বাগানও বেশ অন্ধকার, অনেক আমের গাছ ওইখানে, এবং মানে বেশ কঠিন অবস্থা, জোনাকি পোকা খেলা করতেছে ভিতরে, মানে অন্যরকম। তো মন্টুর কাছে এগুলো ব্যাপার না, সে মানে এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অনেক এরকম রাতের বেলা আম বাগানে ঢুকছে ইত্যাদি ইত্যাদি। তো বসে বসে চিন্তা করছে কি করবে, একটা আম গাছের গোড়ায় বসে। তো তখন তার মনে হলো জারি বাজার তো এখনো খোলা আছে, আমি বাজারে যাই। তো বাজারে তার ফ্রেন্ডের আনোয়ারের দোকান আছে এবং সে জানে যে আনোয়ার এখন বসতেছে, মানে আনোয়ারের বাবা চলে গেছে দোকান থেকে, ক্লোজিং আনোয়ার করে ওইখানে। তো চিন্তা করলো আনোয়ারের কাছে যাই, আনোয়ারে দেখি কিছু বললে কি হয়, আনোয়ার কিছু হেল্প করতে পারে কিনা, যেহেতু আনোয়ার একা আছে ওইখানে। তো মন্টু তখন ওখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়ে বাজারে চলে যায়। তো বাজারে যখন আসছে তখন অলরেডি মানে মেঘ গুড়গুড় করতেছে, মানে আকাশ পুরো ভারী হয়ে গেছে, বৃষ্টি হবে, বাতাস একদম ভারী, অন্যরকম অবস্থা, এবং বাজার ক্লোজড, বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। সামনের যে দোকান ছিল সেগুলো উঠে গেছে, মানুষজন চলে গেছে, ওগুলো ওই বাজার প্যাক করে ঢেকে রাখে যাতে বৃষ্টি আসলে ভিজে না যায় মানুষজন। তো মন্টু আস্তে আস্তে ঢুকে গেল বাজারে এরকম গলি দিয়ে। তো হাঁটতে 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 দেখলো যে না, তখনও আনোয়ার দোকান বন্ধ করেনি, একটা ঝাঁপ নামানো। তো সে খুব দ্রুত চলে আসলো আনোয়ারের কাছে। তো আনোয়ার তো তাকে দেখে অবাক, বলে কি রে তুই এরকম রাত্রেবেলা করতে আসলো, তোর আব্বা বেরিয়ে দিছে? তো বলে যে হ্যাঁ বেরিয়েছি এখন, কারণ আমি বাসার থেকে বাইর করে দিছি আমারে। সেটা শোনার পর তো আনোয়ার একটু মন খারাপ করলো, বন্ধু তো বলে যে কি অবস্থা কি। তো এই কথা বলতেছে তখন তারা এর মধ্যে বৃষ্টি নামলো। তো যাই হোক, আনোয়ার দোকানের ওই একটা ঝাঁপ খোলা রেখেই তার সাথে কথা বলতেছে মন্টুর সাথে, মানে কিভাবে কি করবে। তো আনোয়ার বলল, দোস্ত আমি তো তোরে তেমন কিছু হেল্প করতে পারবো না, আমি তোরে কই নিবো, বাসায় নিলে তো আমার আব্বা খেয়া ফেলাইবো, কারণ তোর আব্বা আমার আব্বারে অনেক কথা বলছে যে আমি নাকি তোরে নষ্ট করছি, আমি তোরে এদিক ওদিক নিয়ে গেছি। শুধু আমার বাপেরই না, মনে কর শফিক সবুজ সবার আব্বারে এরকম কথা বলছে তোর আব্বা। তো এখন তোরে কিন্তু বাসায় নেওয়া যাবো না দোস্ত, এটা একটা সমস্যা, কারণ আমি বাসায় নিলে আমার আব্বা খেয়া ফেলাইবো। তো তখন মন্টু বলো যে হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা আসলে আব্বারে কি বলবো, আব্বাও আসলে অন্যরকম। আমি অনেকবার বুঝাইছি যে মানে দুষ্টমি যা করার আমি করি, আমারে কেউ করায় না, বা আমি কারো দ্বারা খারাপ হই না, এটা বলছি আব্বারে, আব্বা কথা শুনে নাই, এখন কি করবো ক। তো তখন আমার বলে যে হ্যাঁ তোর লেগে খারাপ লাগতেছে, এখন কি করবো ক, তোরে এক কাজ করতে পারি, তোরে আমার দোকানে থাকতে দিতে পারি আজকে রাত্রে, মানে আজকে রাত্রে তুই দোকানে থাকতে পারোস, বা রাত্রেবেলা তুই আইসা আমার দোকানে কয়দিন থাকতে পারোস, কিন্তু আব্বার সামনে না, যখন আব্বা থাকবো তখন না, আব্বা চলে গেলে আসবি। আর আজকে রাত্রে থাকতে পারোস, কিন্তু দোষ খাওয়ামো কেমনে, তোরে তো আজকে খাবার দিতে পারবো না আমি নেক্সট ডে, যেমন কালকে ধর আমি যে লুকায় খাবারের ব্যবস্থা করতে পারি, আজকে তো পারবো না। আর দিনের বেলা তুই কেমনে কি করবি চিন্তা কর, আর দেখ বাসা ঠিক হয়ে যাবো, 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, তখন আবার বাসায় যেতে পারবি। তো এটা বলে আনোয়ার। তো মন্টু চিন্তা করে আর তো কোনো উপায় নাই, বৃষ্টি হচ্ছে এদিকে, বেশ বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি। আর এই বাজারের কর্নারের যে ছাদের ওখান থেকে পানি নামতেছে, নেমে ওই যে নিচের ওখানে এরকম নালা কাটা আছে ওইটা দিয়ে চলে যাচ্ছে, আর এই পাশের ফ্লোরটা হালকা হালকা ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আনোয়ার বললো যে দোস্ত এখানে বেশিক্ষণ আমি দাঁড়ায় আড্ডা দিতে পারবো না, আমার ছাতা নিয়ে বেরিয়ে যেতে দিব, তুই দোকানে থাক, আর দোকানে সকালবেলা তুই বাইরে যাবি, বাইরে যাওয়ার পরে তালা মেরে দিবি বাইরে দিয়া, যাতে আব্বা আসে, তো আব্বা এসে যেন আবার না দেখে যে মানে তোরে না পায় আর কি। আব্বা কিন্তু সকাল সকাল দোকানে আসে, সে 7টার মধ্যে দোকানে চলে আসে, তো 7টার আগে দোস্ত তোরে বাইরে যেতে দিব তালা দিয়া। তো তখন শুনে একটু মন খারাপ হয় মন্টুর, কি করবে, মানে তার তো বেলা করে ওঠার অভ্যাস ঘুম থেকে, তো কিছু করার নাই। আনোয়ার বলে আর তুই আমাকে দোকানে কিছু খাবার টাবার আছে, খাইস, এগুলা বন রুটি আছে, এগুলা খাইস রাত্রে, এগুলো বলে যে দোষ আজকে আর খাবার দিতে পারলাম না, তোরে কিছু মনে করিস না, কি করবো ক। তো এগুলো বলে আনোয়ার বিদায় নেয়। মন্টুকে বুঝাই দেওয়া যায় কিভাবে সকালে তালা দিবে, সে কিভাবে রেখে যায়, মানে সে যেভাবে বন্ধ করতো পুরো পদ্ধতিটা বুঝাই দিয়ে যায়। আর বলে যে রাতের বেলা কিন্তু দোকান থেকে বাইরেইস না, বাইরে ঘোরাঘুরি করিস না, কারণ বাজার তো একটু অন্যরকম জায়গা, বুঝোস না। তো বলে কি হিসে মন্টুকে, কি অন্যরকম জায়গা, কারণ না বেটা এত বড় একটা বাজার, মানুষজন নাই, দোকানের মধ্যে সাধারণত মানুষ থাকে না, ওইদিকে ওই যে মুরগির দোকান আছে ওখানে কয়েকটা মানুষ থাকে, আর এই পাশে কিছু আড়ত আছে, আড়তের ওই যে গোডাউন ওইখানে কয়েকজন মানুষ থাকে, এছাড়া কিন্তু মানুষ নাই, বাজার পুরা খালি। ওই যে একটু পরে যখন আমি বাইরে যাবো দেখবি এখানকার গার্ড আছে বাজারের, মানে ওই আইসা এখান থেকে পুরো চেক করবো গলিটি, তারপর একটা সামনের গেটটা লাগাই দিব, সামনে ওইখানে একটা কেচি গেট আছে, কেচি গেটটা তালা মেরে দিব, তো তুই এখানে খামাখা ঘোরাঘুরি করিস না, আবার উল্টা পাল্টা। এগুলো বলে আনোয়ার বিদায় নেয়। তো হাঁটতে হাঁটতে মন্টু যায় দোকানের ঝাপটা ওই অবস্থায় রেখেই আনোয়ারের সাথে যায়। আনোয়ার
গেটের বাইরে যখন বের হয়ে যায় তখন বৃষ্টি পড়তেছে, বেশ বৃষ্টি। আনোয়ার মাথায় ছাতা ধরে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মন্টু চেয়ে চেয়ে দেখলো যে আনোয়ার হেঁটে যাচ্ছে, আনোয়ারের হাতে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট মেরে মেরে সে যাচ্ছে, আর বৃষ্টি পড়তেছে তুমুল, মানে আনোয়ারের পাটা মনে ভিজে গেছে। তো ওরা দেখতে দেখতে একসময় চিন্তা করলো যে আবার কখন নাইট গার্ড আসে, কি তাকে কি প্রশ্ন করে। তো সে হেঁটে চলে গেল দোকানে। তো দোকানে গিয়ে সে তার যে স্যান্ডেল ছিল সেটা খুলে একপাশে রেখে আস্তে করে দোকানের ভেতরে ঢুকে ঝাপটা নামায় দেয়। নামায় দিয়ে দোকানের মধ্যে বসে আছে একটা এরকম চৌকির মতো, বেশ মোটামুটি ভালোই জায়গা। ওই জায়গায় চাইলে সে রাত্রেবেলা শুতে পারবে, সে বুঝতে পারে যে কিভাবে শুবে। ছোট ছোট কয়েকটা বস্তা ছিল জিনিসপত্রের, ওগুলো দেখে কোনটা নরম, তার মাঝে দেখে তেজপাতার একটা বস্তা আছে, তেজপাতা রাখা। তো ওইটা মাথাটা সে আনফোল্ড করে ওটাকে বেঁধে ফেলে, বেঁধে ওইটাকে রাখে, দেখে কচকচ শব্দ হচ্ছে, মাথা রাখতে পারবে। আর এখানে গামছা ছিল, গামছাটা ওইটার উপর দিয়ে নেয়, বুঝতে পারে যে এখানে মাথা রাখা যাবে। তো চিন্তা করলো যে ভিতরে বাতি জ্বালায় রাখাটা বেশিক্ষণ ভালো হবে না। এমনি তো তখনকার লাইট হচ্ছে যে লাল বাতি ভিতরে, চিন্তা করলো যে এটা জ্বালায় রাখলে আবার যদি ওই গার্ড এসে দেখে, বন্ধ করার আগে সে একটা বলে রাউন্ড দিবে এখানে। তো সে খুঁজতে থাকে দোকানের মধ্যে মানে আলো জ্বালার মতো কি আছে। তো দেখলো ওখানে হারিকেন আছে একটা, ওই হারিকেনটা মনে হয় তার বাবা ব্যবহার করে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না বেশিরভাগ সময়। তো হারিকেনটা দেখে তেলও আছে ভিতরে, আবার মোমবাতিও আছে। ফলে চিন্তা করলো যে এখানে যদি মোম জ্বালাই তো মোমটা তো গলবে, সকালবেলা আনোয়ারের বাবা এসে দেখলে কি অবস্থা, কি চিন্তা করবো অনেক কিছু। এর থেকে হারিকেনটা জ্বালাই। তো হারিকেনটা জ্বালায় সে বাতিটা নিভাই দিল। হারিকেনের আলো তো কম, একদম ডিম করে দিছে হারিকেন। ডিম করে এক কোনায় রেখে সে শুয়ে আছে, তার ঝাঁপ ফেরানো, ঝাঁপের যে ভেতরে শেকল দিয়ে আটকায় রাখছে ভিতর থেকে, যাতে মানে দোকানে আবার ঝাঁপ টান দিলে খুলে না যায়। তো সে বৃষ্টির শব্দ শুনতেছে, মানে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে তখনও, আর এছাড়া সব নীরবতা। অনেকক্ষণ পর শুনলো যে হুইসেল দিল কে জানি, মানে যে বাঁশি বাজালো, তো বুঝলো যে গার্ড। তো তারপর সে অনেকক্ষণ পর বুঝতে পারছে যেখানে গার্ড ঢুকছে এবং ওই যে লাঠি দিয়ে ঠেলা মেরে মেরে দেখতেছে দোকানের দরজাগুলা। তো তখন একবার মন্টু চিন্তা করলো যে যদি দোকানের ওই তার এখানে তালা না দেখে বাইরে দিয়ে, তখন আবার কি মনে করে গার্ড, এটা সে একটু ভয় পেয়েছে যে আবার এসে নকটক করলে তখন কি বলবে। তো চিন্তা করতেছে বললে যে আমার ভাই, আমার কাজিন ওকে রেখে গেছে দোকানে, আজকে আমি এখানে থাকবো, এরকম কিছু বলবে চিন্তা করছিল। পরে চিন্তা করছে যে এটা যদি বললে একটা সমস্যা হতে পারে, যে পরে আনোয়ারের বাবাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট এছাড়া আর কি, না তো চোর টোর মনে করবে। সেই কারণে সে ভয়ও আছে। এক সময় দেখলো যে না, তার দোকানটা একদম শেষের দিকে কিন্তু এই গলির, তো ওই পর্যন্ত আর আসলো না। গার্ড ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে, লাঠি দিয়ে বিভিন্ন দরজায় এরকম বাড়ি টাড়ি দিছে, দিয়ে আবার আস্তে করে হাঁটা দিয়ে চলে গেল। সে বুঝতে পারছে গার্ড চলে গেছে। তো তারপর অনেকক্ষণ সে বসে থাকলো, ঘুম কিন্তু একদম আসতেছে না, মানে এই পরিবেশ, এদিকে মশা কামড়াচ্ছে, মশা এসে পায়ে কামড়াচ্ছে বেশ। তো খুব খারাপ লাগতেছে মন্টুর কাছে, সে তো এরকম পরিবেশে শুয়ে ইউজ টু না, তার বাসায় এসে খুব সুন্দরভাবে ঘুমায়। তো এরকম থাকতে থাকতে অনেকক্ষণ পর তার খুব বিরক্তি লাগা শুরু করলো, মানে কেমন জানি, আর বদ্ধ একটা পরিবেশ, কেমন বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বাতাসে ঘুমোট ভাবটা কাটে নাই। তো অনেকক্ষণ পর চিন্তা করলো যে না, এখন আর বসে থাকা যায় না, ওই গার্ড তো চলে গেছে, কেচি গেটও তালা মারছে, শব্দ পাইছে সেখান থেকে কেচি গেট টানার। তো সে উঠে সে আস্তেই করে শিকল খুলে ঝাপটা উঠায়, হারিকেনটা পাশে রেখে উঠায়, 2 পা নামায়, মানে দোকানটা একটু উঁচু আর কি, ওখান থেকে 2 পা নামায় সে নেমে যায় হারিকেনটা নিয়ে। ওই ঝাপ খোলা রাখছে অর্ধেক, রেখে সে হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। চিন্তা করে যে পুরো বাজারটা ঘুরি, তাহলে একটু সময় যাবে, আমার পরিশ্রমও হবে, একটু ঘুমটাও আসবে। এই চিন্তা করে সে হাঁটতেছে। তো প্রথম তাদের যে গলি দিক দিতে সব দোকানের সারি, এই দোকানের সারি, এবং মানে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত, আর এই শেষ মাথায় যে একটু খোলা, ওইখান থেকে গাছ আছে, বড় গাছ থেকে ওই উপরে পানি, বৃষ্টির পানি জমে, সেই পানিটা ধুয়ে নেমে ড্রেন আছে, ড্রেনের ভেতর দিয়ে চলে যায় এরকম। তো রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, মানে যেই গলিটা দিয়ে, ওই কেচি গেটের দিকে। তো হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে কেচি গেটের সামনে, বাইরে দাঁড়ায় তাকায় দেখতেছে যে তখনও বৃষ্টি হচ্ছে, তোড় কমে গেছে বৃষ্টির। আর গ্রামের যে গলি, মানে বাজারের বাইরের রাস্তা একদম নির্জন, কিচ্ছু নাই কোথাও। তো সে আবার ফিরে আসলো হারিকেন নিয়ে, এসে প্রথম যে গলিটা এই পাশে ডান দিকে ঢুকছে ওইটাতে ঢুকলো। তো ঢুকে দেখতেছে এখানে ওই চালের আরো বড় বড় চালের বস্তা রাখা, একদম উঁচু উঁচু করে রাখছে, মানুষজন কেউ নাই, একদম কেমন একটা গুমোট আবহাওয়া ওই জায়গাটার ভেতরে। আর সোজা দেখা যাচ্ছে, মানে একদম বড় একটা স্পেস, তো এদিক থেকে দেখা যাচ্ছে ওই পাশ পর্যন্ত খালি। তো চিন্তা করলো যে না, এদিকে না, বাম দিকে যাই, যে একটু হাঁটি। তো ঘুরে ওই রাস্তা পার হয়ে ওই পাশে রাস্তা ঢুকলো আর কি, মানে উল্টা দিকের যে ইটা। তো সেখান থেকে ঢুকে সে দেখতেছে এখানে বিভিন্ন সবজি টবজি এগুলো ঢেকে রাখছে, এবং এখানকার গন্ধটা জানি কেমন, মানে সবজির ঘ্রাণও আছে, আবার অন্যরকম
কেমন জানি একটা কাঁচা কাঁচা পচা পচা গন্ধ। তো এই জায়গাটা জানি কেমন লাগতেছে তার কাছে, বৃষ্টির শব্দ তো আসতেছে ওদিক থেকে। তা হাঁটতে হাঁটতে ডান দিকের অংশটা পার হয়ে আসলো, বাঁ দিকে যখন যাচ্ছে তখন সে বুঝতে পারছে যে এই জায়গায় মাংসের কয়েকটা দোকান, কেমন একটা মানে গন্ধ হয়ে রয়েছে ওই জায়গাটার মধ্যে, মানে 2-3টা মাংসের দোকান। তো ওগুলো পার হয়ে গেল। গ্রামে আসলে সাধারণত মাংস ওরকম বিক্রি হয় না। যাই হোক, শেষ মাথার দিকে বুঝতে পারছে সে মাছের আড়ত, এখানে মাছ টাছ আনে, এগুলো বেশ ঠান্ডা জায়গাটা। তার কাছে এইটা ভালো লাগলো, বেশ ঠান্ডা। এর কারণ হচ্ছে বরফ দিয়ে সব স্টক করে রেখে গেছে মাছগুলারে, যেগুলো এখানে আনছে এগুলো বরফ দিয়ে রেখে গেছে। ভোরবেলার দিকে হয়তো আরো মাছ আসবে এরকম কিছু, কিন্তু এই বরফের কারণে এই জায়গাটা বেশ ঠান্ডা। বড় বড় বরফ এনে রাখছে। সে দেখলো কতগুলা এরকম ইসের মতো স্ট্যাক করাগুলো পর ছালা দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে, ভুসি টুসি। দুই ভাই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ সেই জিনিসগুলো রাতের বেলা কখনো দেখে নাই। একটা বদ্ধ বাজারের ভেতরের পরিবেশ কেমন সেটা সে কখনো দেখে নাই। তো হাঁটতে হাঁটতে একদম শেষে আসলো, এসে দেখতেছে এই পাশের যে কর্নারটা, কর্নারের মধ্যে মনে হচ্ছে কোনো নড়াচড়ার শব্দ পেল, মানে খটখট খড়খড় এরকম মানে শব্দ হচ্ছে, কিছু একটা নাড়াচড়া করতেছে কেউ। তো শব্দটা শুনে মন্টু অনেক সচকিত হয়ে গেল। এর কারণ হচ্ছে যে সে জানে যে বাজারে তো রাতের বেলা কেউ থাকার কথা না। ওই যে নাইট গার্ড আছে সেও বাজারের ভিতরে থাকে না, সে বাইরে থাকে। আর কেউ তো ঢুকে না রাত্রেবেলা, মানে ঢুকলে তা আর বলতো যে কেউ আসে বা দোকানে মানুষ আছে। চালের আড়তের কথা বলছে, এটা তো ওই পাশে, এইখানে তো কিছু না। এইখানে কে রাতের বেলা শব্দ কে করে? মন্টু সাথে সাথে তার হারিকেনটা নিচু করে ফেললো, নিচু করে মানে ওইটাতে এমনি মানে যা দালান ছিল তারও ডিম করলো, আরো ডিম করে তার বাঁ পাশে সবজির ঝুড়ি ছিল বড় বড়, অনেক সবজি রাখা, ওগুলোকে যে প্লাস্টিক পলিথিন এগুলো দিয়ে পেঁচা বাঁধা, ওইটার আড়ালে সে যে আস্তে আস্তে করে উকি দিল কর্নারে, যেখান থেকে শব্দ আসতেছে ওইদিকে। তো ওদিকে সে দেখতেছে ওখানে কিন্তু অনেকটা খোলা জায়গা আছে, মানে আকাশ মানে ছাদ খোলা আর কি, ছাদের ওইখানে গ্রিলের মতো করা যাতে কেউ না ঢুকতে পারে ওদিক দিয়ে, কিন্তু খোলা মানে ফাঁকা জায়গা। তো ওইখানে আবার টিন এরকম বাঁকায় দেওয়া, ওখান থেকে বৃষ্টির পানি নেমে যাচ্ছে, নেমে ওই যে নালাতে পড়তেছে, একটা নালা আছে বাজারের নিচ দিয়ে, ওই নালা দিয়ে যায় আর কি। তো ওই নালাতে এসে পানি পড়তেছে, ঝরঝর করে শব্দ হচ্ছে পানি পড়ার, আর এই বৃষ্টিও ওখানে ঢুকতেছে। আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মাঝে মাঝে যে বিজলি চমকাচ্ছে যে হালকা, ওই ফ্ল্যাশের আলো ওখান থেকে ঢুকতেছে। তো মন্টু দেখলো, দেখে বেশ অন্যরকম লাগলো এই পানি পড়াটা। আর ওই পাশে ওই যে ফাঁকা জায়গাটার ওই পাশটা অন্ধকার, ওই জায়গায় মনে হয় কিছুর আড়ত বা কিছু ওখানে রাখা, ওই হালকা আলো আকাশের আলো ওখানে পড়ে একটু আলোকিত হচ্ছে। যখন বিজলি চমকালো তখন মন্টু দেখলো ওই জায়গাটা একটু দেখা যাচ্ছে, ওখানে অনেক বড় বড় ঝুড়ি রাখা, মনে হয় মাছ টাছ স্টক করে রাখছে ওইখানে। তো ওইখান থেকে শব্দটা আসতেছে। তো মন্টু চিন্তা করলো এখানে কি কুকুর টুকুর আছে নাকি, বিড়াল টিয়াল আছে নাকি, মাছের আড়তের দিকে যায়। হতে পারে এগুলো তো আগেই ঢুকে থাকে বাজারে, হয়তো রাতের বেলা বের হয়ে হাঁটাহাঁটি করে। তবে মন্টুর ভয় হলো যে তাকে দেখে ফেললে সমস্যা, কারণ তাকে দেখে এখানে ভাববে একদম মানে আগন্তুক আর কি, তখন কিন্তু মানে কুকুর দেখা যাবে কামড়ও দিতে পারে। তো এই একটু ভয় পাইছে, ভয় পেয়ে মন্টু চিন্তা করলো যে আমি কি চলে যাবো এখান থেকে। কিন্তু তার কিউরিয়াসিটি হলো যে আসলে কি শব্দটা কিসের হচ্ছে, এবং সে মোটামুটি ভালোই পাইতেছে শব্দ, নাড়া চাড়া, মনে হচ্ছে ওই যে মানে ওই যে ঝুড়ি কেউ টেনে সরাচ্ছে এরকম সর শব্দ হইতেছে। তো মন্টু চিন্তা করলো একটু দেখি কি কুকুর কিনা, এরকম এরকম শব্দ কেন। এই চিন্তা করতে করতে মন্টু নিজের অজান্তেই সামনে যাওয়া শুরু করলো। ওই যে মানে লেফটে টার্ন নিয়ে ফেললো, টার্ন নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এখন কিন্তু সে পুরো ওপেন জায়গায়, অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গায় ওই যে আকাশের আলো বের হয়ে জায়গায় পড়ছে, মানে সরাসরি ওইখানে কেউ থাকলে তাকাইলে তাকে দেখবে, কোনো কুকুর মানে যদি তাকায় তাও সে দেখবে। তো এইটা এখন মন্টু চিন্তা করলো কিছু করার নাই, কুকুর যদি থাকে সে লাফ দিয়ে এসে উঠে যাবে, যে পাশে যে বস্তার উপর দিয়ে উঠে যাবে, এটা চিন্তা করতেছে সে। যদিও একটা কেওয়াটিক ব্যাপার, এরকম রাত্রেবেলা এরকম বাজারের মধ্যে খোলা জায়গায় কোনো মানুষ নাই, এই জায়গায় এরকম ভাবে ওঠাচড়া করা বা দৌড়াদৌড়ি করাটা কেমন হবে। তো তারপরও সে তার ওই যে কিউরিয়াসিটির কাছে হার মানলো। আস্তে আস্তে হেঁটে সে যাচ্ছে, এদিকে কিন্তু এগোয় আসতেছে সে ওই জায়গাটার কাছে, এবং শব্দটা আরো জোরালো হচ্ছে, এই নাড়াচাড়ার শব্দ, খসখস খসখস শব্দটা আরো জোরালো হচ্ছে, মানে সব আরো বাড়তেছে যেহেতু কাছায় যাচ্ছে। বৃষ্টির শব্দ আছে এবং ওই যে পানি পড়তেছে এটা আছে, পানি মানে পানি পড়ার যে একঘেয়ে একটা শব্দ, ছ্যাচ্ছা তার ওই পাশ থেকে। তো মনটা একদম কাছায় আসলো। তো ওইখানে এসে তাকায় দেখতেছে শব্দটা কেমন জানি, মানে মানে কেমন একটা শব্দ, উদ্ভট। তারপর মনে হলো যে কুকুর যদি কিছু এরকম ছিঁড়ে কুড়ে খায় যেরকম শব্দ হয়, মানে মন্টুর বর্ণনা অনুযায়ী ওরকম শব্দ হচ্ছে। তো সে বুঝলো যে এখানে কোনো কুকুর বা কিছু আছে যেটা খাচ্ছে, এবং মাঝে মাঝে ঘর ঘর শব্দ হচ্ছে। তো মন্টু আস্তে করে হারিকেনটা নিচু ছিল তার একটু উঁচু করলো। এই উঁচু করার পরে সে হঠাৎ করে দেখলো অন্ধকারের মধ্যে দুইটা চোখ তার দিকে তাকায় আছে, জল জ্বলে চোখ, বেশ এরকম জল করতেছে চোখ দুইটা।
তো মন্টুর বুকটা ছ্যাদ করে উঠছে, সে বুঝতে পারছে যে এখানে কোনো কুকুর আছে। বেশ ভয় পেয়েছে, সে বুঝতে পারছে এখানে কুকুর আছে এবং সে যা ধারণা করছিল তাই, বাজারে কুকুর, এখানে এসে হয়তো ময়লা টেলা খাচ্ছে, কিছু একটা আছে এখানে। তো সে কুকুরটাকে দেখে মানে পিছনে না যে সে হারিকেনটারও সামনের দিকে ধরলো, হারিকেন দেখে যদি একটু ভয় পায় কুকুর, আলো তো, তো সে আস্তে করে হ্যারিকেনটা বাড়ায় ধরলো, হ্যারিকেনটা আস্তে করে বাড়ায়ও দিচ্ছে হাত দিয়ে। হ্যারিকেনের আলো যখন একটু বাড়ছে, সে দেখলো ওই চোখ যার আর কি, মানে চোখের মালিক আস্তে করে সামনের দিকে আসছে একটু। অটোমেটিকলি সে দেখলো অন্ধকারের ভেতর থেকে একটা মুখ বেরোলো। মোটে এটা কুকুরের মুখ না, মুখটা হচ্ছে কালচে ফ্যাকাশে টাইপের একটা চেহারা, মাথায় চুল নাই, মানে পুরো মাথাটা মানে বোল্ড, মানে চুল একটাও চুল নাই, এবং পুরো মাথার যে সারফেসটা মানে মাথার যে স্কিন সেটা ওরকম কালচে ফ্যাকাশে টাইপের স্কিন। তার নিচে যে আইব্রো গুলো বড় বড়, চোখ দুটা জল জল করতেছে, এবং মুখের মানে যে মানে নিচের অংশটা ওটা বেশ ভয়ঙ্কর। মুখটা এরকম করে যে হাঁ করছে তাকে দেখে, মুখের ভিতরে সারি সারি ধারালো দাঁত, এবং সেখানে মনে হচ্ছে মাছের অবশিষ্ট জিনিসপত্র লেগে আছে, বেশ ডার্টি, এবং একটা বোটকা গন্ধ ওদিক থেকে ছুটে আসছে। তো মন্টু দেখছে শুধু ওই জিনিসটা অন্ধকার থেকে বেরিয়েছে, যতটুকু আলো পড়ছে রাতের আলো ওই যে ফাঁকা দিয়ে এসে, অতটুকু তার ঘাড়ের নিচ পর্যন্ত দেখা গেছে, আর হারিকেনের আলো একটু যে পড়ছে ওইখানে। তো ওইটা যে ওরকম তাকাইছে ওইখানে, সে মানে ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ করতেছে, কোনো রকম ডাকে নাই বা কিছু নাই। তো মন্টু প্রচন্ড ভয় পেয়েছে, সে চিন্তা করলো যে আমি কি করব, মানে তার মাথা কাজ করতেছে না। সে হঠাৎ করে ঘুরে দাঁড়ায় দৌড় দিল, একটা দৌড়াচ্ছে, হারিকেন এইভাবে করতেছে, মানে তার আলোটা এরকম নাচানাচি করতেছে। আর এই পাশে তো সে কিছু দেখতে পাচ্ছে না হারিকেন আলো ছাড়া, ওইখানে একটু আলো ছিল আকাশে, কিন্তু কিচ্ছু নাই। অন্ধকারের মধ্যে সে আন্দাজে শুধু হারিকেনের আলো এদিকে নাচানাচি করতেছে, এর মধ্যে যতটুক বুঝতে পারতেছে দৌড়ায় যাচ্ছে। আর তার কাছে হঠাৎ মনে হলো যে তার পেছনে কিছু একটা আসতেছে দৌড়ায়, জাস্ট কুকুর বা কিছু যে দৌড়ায় আসে সেরকম। তো তার গতি দ্বিগুণ হয়ে গেল, প্রচন্ড স্পিডে দৌড় দিল মন্টু, এবং তার হারিকেনটা এরকম বাড়ি খেতে খেতে নিভে গেল। হারিকেনের মানে আলো এরকম বাড়ির চোটে নিভে গেছে, সে কেরোসিনের গন্ধ পাচ্ছে, মনে হয় কেরোসিন ছলকায় বেরিয়েছে ভিতর থেকে। তো যাই হোক, তারপরে সে হারিকেনটা হাত থেকে ছাড়ে নাই, কারণ এটা যেহেতু আনোয়ারদের জিনিস, সে বন্ধুকে নিয়েও চিন্তিত। আনোয়ারের কিছু মানে এরকম হলে তার বাবা তো তাকে মানে খুবই নিশ্চয়ই সমস্যা করবে। তো দৌড়াইতে সে বের হয়ে আসছে এই গলি থেকে, ওই যে তার বন্ধুর দোকানের যে গলি, ওই গলিতে চলে আসছে। ওই গলিটা কোয়াইট, দুই পাশে দোকান। সে ডান দিকে তাকালো, শেষ মাথায় অন্ধকার, কিন্তু পুরো গলিতে অন্ধকার, কোনো আলো নাই। এই পাশে কেচি গেট থেকে একটু আলো আসতেছে, আর ওই শেষ মাথায় ওই জায়গায় কিন্তু আরেকটু খোলা আছে, ওই যে গাছ বেয়ে পানি নামে, ওই গাছের জন্যই খোলা রাখছে অতটুকু জায়গা। তো সে অতটুকু দেখে ওই জায়গায় দৌড় দিল। সে বুঝলো যে তার দোকানের ঝাপতে ওদিকে, ছেড়ে দৌড়াচ্ছে, পিছনে এখন আর শব্দ নাই। সে একসময় দোকানের সামনে এসে ঝাপটা তাড়াতাড়ি মানে উঠাইলো কোনো মতে, উঠায় সে একদম লাফ দিয়ে ভিতরে ঢুকলো। স্যান্ডেল আর মানে খোলার মানে করতে পারে নাই, মানে ওই উঠায় হাত দিয়ে নিয়ে রাখতে পারে নাই, স্যান্ডেল নিচে রেখেই লাফ দিয়ে দোকান উঠে ঝাপটা নামাই দিছে। ঝাপটা নামাই দিয়ে সে ভেতরে বসে বসে হাঁপাচ্ছে আর চিন্তা করতেছে যে তার পিছনে আসতেছে নাকি ওইটা। অন্ধকার, দোকানের মধ্যে তো মানে কোনো আলো নাই। হারিকেনটাকে একপাশে রেখে মন্টু তাকায় আছে দোকানের ঝাপের দিকে, মানে অন্ধকারে তো কিছু দেখা যায় না, ঝাপের নিচে যে একটু ফাঁকা জায়গা, মানে ওই হালকা চিলতে রাতের আলো যে আসতেছে সেটার দিকে, মানে ওই জায়গাটা একটুখানি দেখা যায়, মনে হয় যে রাতের আলোর জন্য ওই জায়গাটা মনে হচ্ছে অন্ধকারের থেকে বেশি আলোকিত। তো সে চুপচাপ তাকায় আছে, তখনও কিন্তু সে ভয়ে মানে স্থির হইতে পারে নাই ঠিক মতো। এদিকে কেরোসিনের প্রকট গন্ধ আসতেছে, হারিকেন থেকে ছলকায় কেরোসিন পড়ছে। তো মন্টু আস্তে আস্তে সাহস করে শেকলটা ধরে ওইটা যে ওই ইসের মধ্যে লাগাই দিল, মানে যে তার যে আরেকটা ঘাট এরকম উঁচাছে ঘাটে, যাতে ভেতর থেকে সে লাগাই দিছে, বাইরে দিয়ে যাতে কেউ টেনে খুলতে না পারে, মানে সেটা আন্দাজের মধ্যে শেকল ধরে করছে। সে হারিকেন জ্বালাইতে এখনো সাহস পাচ্ছে না। এই সময় তার কাছে মনে হলো তার ঝাপের ওই পাশে কি জানি আসতেছে, কেমন যেন একটা শব্দ পেল, মানে চললে যেরকম হয়, কুকুর আসলে কিন্তু শব্দ পাওয়া যায় না, কারণ কুকুর বা এই ধরনের প্রাণীর পায়ের নিচে একটা প্যাডের মতো থাকে, মানে তাদের প থাকে, তো সেজন্য শব্দ পাওয়া যায় না। কিন্তু এখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মানে থপ থপ করে শব্দ হচ্ছে, আর ছেঁচড়ায়, মানে দুই হাত এরকম ফেললে, মানে কেউ যদি ছেঁচড়ায় আসে আর কি, দুই হাত দিয়ে এরকম করে দুই পা ছেঁচড়ায় আসে যেরকম শব্দ হবে, জাস্ট লাইক সেরকম শব্দ হচ্ছে অন্ধকারের মধ্যে। আর বৃষ্টির শব্দ কমে গেছে, শব্দ পাচ্ছে এরকম আসতেছে। তারপর সে দেখলো তার দোকানের নিচে ওই যে সামনে যে ফাঁকা জায়গাটা ঝাপের নিচে যেখান দিয়ে হালকা আলো আসতেছে, মনে হচ্ছে ওইটার কাছে কেউ নড়ছে বা এখানে কেউ আসছে, মানে ওই ফাঁকা জায়গাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে কেউ একজন আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু আসলে মানে দম নিতে পারতেছে না।
সে আস্তে করে একেবারে দেয়ালের সাথে মিশে গেল, পিছনে যে তার যে মানে দেয়ালের সাথে মিশে গেছে। আর সে বুঝতে পারতেছে কেউ একজন ওখানে মানে আছে, ওই ঠিক ওই ফাঁকাটার ওইখানে। সে ওই পাশ থেকে মনে হলো শব্দ পেল, একটা কেমন জানি ঘর ঘর শব্দ আর শ্বাস নেওয়ার মতো শব্দ। তো মন্টুর কিন্তু মানে একেবারে প্রাণ ওষ্ঠাগত অবস্থা খারাপ, তার সে ওখানে ফেইন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো সে মনে মনে দোয়া পড়তেছে, তখন যা পারতো মানে ছোটবেলা যা শিখছে দোয়া দরুদ পড়তেছে, চিন্তা করতেছে আল্লাহ মানে বাঁচাও, আমি আর কখনো এই যে মানে উল্টাপাল্টা করব না, আমি যে বাসায় যদি যাইতে পারি একদম এমনভাবে পড়াশোনা করব, এমনভাবে জীবন কাটাবো যাতে আমার আব্বা আমার এই না করে, আমার এখান থেকে বাঁচাও, এই দোয়া করতেছে। আর অন্ধকারটা মনে হচ্ছে জেগে বসতেছে। আর ওই ফাঁকার দিকে ওর তার চোখ যে ওই ছোট জায়গাটার দিকে, ওই জায়গা থেকে আলো মানে সরে যায় কিনা অন্ধকার যেটা আসছে। এখন সে ফিল করলো যে কেউ মনে হচ্ছে টেনে খোলার চেষ্টা করতেছে ঝাপটা, এই মানে কেমন একটা শব্দ হচ্ছে, একটা মানে মটমট মটমট পেট পেট করে শব্দ হচ্ছে, মানে শেকল দিয়ে আটকানো ওই জায়গায়। তো আরো ভয় পেয়েছে মন্টু, আসলে মানে তার মানে মনে হচ্ছে এখনই সে মরে যায় এরকম লাগতেছে তার কাছে, ভয় এরকম লাগতেছে। চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলো সে। এক সময় দেখলো মটমট শব্দটা থেমে গেছে। তো আস্তে করে চোখ খুললো, অন্ধকারে চোখ, একে তো অন্ধকার তার মধ্যে চোখ বন্ধ, এর মধ্যে তার চোখে এই অন্ধকারটা শুয়ে আসতে আসতে একটু সময় লাগছে। তো সময় লাগার পর সে তাকায় দেখছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় মানে এখন আর কারো নাই, মানে চোখ নাই। তো মন্টু তারপর অনেকক্ষণ ভয়ে ভয়ে থাকলো। তারপর সে আস্তেই করে হারিকেনটা ধরলো, ধরে এনে সে হারিকেনের চিমনি দেখলো ভেঙে গেছে, ওইটার কাঁচ ধারালো। তো সে বুঝতে পারলো যে ভাগ্য ভালো যে তার হাত কাটে নাই। তো হারিকেনটা সরা রাখলো, হাতায় হাতায় সে খুঁজে বের করলো ম্যাচটা জ্বালাইলো। ম্যাচ জ্বালানোর পরে মানে 1 সেকেন্ডের জন্য আলোকিত হয়েছে। সেখানে সে দেখতেছে যে মোমের প্যাকেট আছে এক পাশে। তো মোম বের করলো, মোম জ্বালাইলো, মোমটা রাখলো আশেপাশে রেখে সে তাকায় বোঝার চেষ্টা করতেছে যে কি হয়েছে। তো দেখলো যে হ্যাঁ, হারিকেনের চিমনি ভেঙে এক পাশ থেকে পড়ে গেছে ওইখানে, আর এই তো সামনে ঝাঁপ ওরকম লাগানো। তো একবার চিন্তা করলো যে ঝাঁপটা খুলে সে দেখবে নাকি আবার। তো পরে চিন্তা করলো যে না, ঝাঁপ আর খোলা যাবে না। সে হারিকেনটাকে এক পাশে সরায় রেখে মোমটাকে সে এক পাশে মানে রাখলো, রেখে চিন্তা করলো আমি শুয়ে পড়ি, আবার ঘুমায় গেলে আরেক সমস্যা হবে যদি মানে না উঠতে পারি, এই চিন্তা করে সে শুয়ে পড়লো। তারপরও মোমটাকে এক পর্যায়ে নিভাইও দিল, কারণ এই মোম জ্বালায় রেখে ঘুমাইলে একটা বিপদ। তো মোম নিভাই দিয়ে সে চেষ্টা করতেছে ঘুমের, মানে একটু ঘুমানোর জন্য, কিন্তু তার ঘুম আসতেছে না। তার নার্ভ একেবারে টাইট হয়ে আছে, সে একদম মানে সজাগ ফিল করতেছে, মানে অনেক চেষ্টা করতেছে চোখ বন্ধ করে ঘুমের। একে তো পরিবেশ অন্যরকম, ভেতরে বেশ ঘুমট হয়ে গেছে, মাথার নিচের বালিশ নাই, ওই যে তেজপাতার ওই ইসের মধ্যে মাথা রাখছে, অন্যরকম লাগতেছে। এরপর ওই ভয়টা কাজ করতেছে। তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ওই দরজার কাছে, ছাপের কাছে আবার এরকম শব্দ হলো, থপ 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 করে কেউ আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু, চিন্তা করতেছে যে এখন সে কি করবে, কিছু করার নাই। এই সময় সে একটা কেমন বাজে দুর্গন্ধ পেল। দুর্গন্ধের পরেই সে বুঝতে পারলো এই অন্ধকারের মধ্যে একটা অবয়ব তার কাছে, একদম তার পায়ের কাছে। তারপর 1 সেকেন্ডে সে বুঝতে পারলো এই অবয়বটা মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার অবয়ব তার উপরে চেপে বসলো, লাফ দিয়ে পড়ে, এবং তাকে তার গলা চেপে ধরলো। মন্টু কিন্তু পুরো বুঝতেছে তার গলা চেপে ধরছে, সে 2 হাত দিয়ে ধরে বুঝতেছে 2টা হাত, চিকন চিকন 2টা হাত, একদম চিকন চিকন 2টা হাত, এবং ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এবং রোমশ অনেকগুলো মানে লোম। সে চেষ্টা করতেছে ছাড়াইতে প্রচন্ড জোর দিয়ে, মন্টু পারতেছে না। সে পা দিয়ে চেষ্টা করতেছে, মানে অনেকবার ছাড়াইতে পারতেছে না, এবং তার পা যে লাগছে যে শরীরে, সেটা হচ্ছে চিকন একটা শরীর। সে বুঝতে পারতেছে খুব সরু শরীর, পিচ্ছিল টাইপের 2টা পা ওখানে পড়ছে, এবং সে প্রচন্ড গন্ধ পাচ্ছে, বাজে গন্ধ একদম তার। সে বুঝতেছে, চোখ দিয়ে তাকায় বুঝতেছে যে একটা মানে অদৃশ্য টাইপের একটা অবয়ব। অন্ধকারের মধ্যে অন্ধকার তো বোঝা যায় না, কিন্তু এটার মানে শরীর সে ধরতে পারতেছে। তো মন্টু একদম গ্যাগ করতেছে, তার গলা এরকম মানে কথা বলতে পারতেছে না, মানে কথা বলার চেষ্টা করছে, দোয়া পড়ার চেষ্টা করতেছে, হচ্ছে না। 2 হাত দিয়ে সে 2টা হাত ধরে রাখছে। তো সে প্রচন্ড জোরে 2 পা দিয়ে ওই ঝাপের মধ্যে মারা শুরু করলো, দরজার ধাপ 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 করে মারা শুরু করছে, প্রচন্ড জোরে মারতেছে। এই সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো, মানে দূর থেকে আজানের শব্দ আসছে। তো আজানের শব্দ আসার সাথে সাথে মনে হলো তাকে ছেড়ে দিল, ওই জিনিসটা ছেড়ে দিয়ে ধুম করে দোকানের ওই ঝাপের মধ্যে একটা শব্দ হলো, তারপরে নাই, মানে একদম মানে মনে হলো চলে গেছে তার এখান থেকে। তো মন্টু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, সে মনে নিঃশ্বাস নিতে পারতেছে না, টানতে পারতেছে না ব্রেথ। এই সময় সে শব্দ পেল ওইখানে যে গেট, ওই যে দোকানের যে কেচি গেট, ওইটা কে জানি খুলছে, শব্দ পেল। তো মন্টু অনেক চেষ্টা করছে, ভয় সে নড়তে পারতেছে না, শ্বাসও নিতে পারতেছে না, কথা বলতে পারতেছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। অনেকক্ষণ পর সে প্রচন্ড জোরে চিৎকার দিল একটা, মানে একদম তার যে শ্বাস আটকায় গেছিল সেটা জোরে বের হয়েছে আর কি, জোরে চিৎকার দিল সে, মানে মানে
কোনো কিছু না বুঝে চিৎকার করতেছে এক নাগাড়ে। একটু পরে সে শব্দ পেল তার দোকানের ঝাপের বাইরে কেউ এসে বলছে, এই কে ভিতরে, কে ভেতরে, কে চিল্লায়, কে, এরকম বলতেছে। তো মন্টু কোনো মতে উঠে বসে নিঃশ্বাস নিতে নিতে ঝাপের ওই যে শিকলটা খুলে দিল। তো তখনই দেখলো ঠাস করে ওই উঠেছে, ঝাঁপ উঠেছে, কেউ লাইট মারছে, মেরে মন্টুর দিকে মারছে, মেরে জিজ্ঞেস, এই আপনি কি এখানে কি চান? তো মন্টু হাত দিয়ে দেখাইতেছে তারে। তো ওই লোক কথা শুনতে লাঠি হাতে একটা এরকম আসছে। তো মন্টু তখন বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি আনোয়ারের বন্ধু, আমি আনোয়ারের বন্ধু, দাঁড়ান। তো ওই লোকটা বলছে, কি আপনি এখানে কি করতে আসছেন, কিভাবে এই দোকানে ঢুকছেন? বলে, আনোয়ার রেখে গেছে আমারে, আপনি দাঁড়ান। তো তখন লোকটা শান্ত হয়েছে, বলছে কি ব্যাপার? তখন বলে, আমি রাতের বেলা ভয় পাইছি। বলে, কিভাবে ভয় পাইছেন? কিছু একটা এসে আমার যাইতে ধরছে। তো দারোয়ান তখন বলছে, বাজারে থাকবেন রাত্রেবেলাতে, আপনার যাইতে ধরবো না? বাজার কি ভালো জায়গা নাকি? এখানে কত কিছু আছে, পিচাস আছে, কত কিছু আছে, এখানে কেন থাকছেন দোকানের মধ্যে? তো সে বলছে, এখন আপনি চুপ করেন, আপনি কি আমার জেরা করবেন নাকি? তো তখন বলে, না, আপনার আমার আটকায় রাখতে হইব, আপনার এইভাবে ছাড়তে পারবো না, এই দোকানের মালিক না আসলে ছাড়তে পারবো না। তো যাই হোক, সে বলে, আমার দেন, আমার অবস্থা খারাপ। তো তখন ওই লোকটা মানে দেখছে যে বয়স কম মন্টুর, একটু মায়া হয়েছে। তো সে ফ্ল্যাশ লাইট মারছে, মেরে দেখতেছে যে মন্টুর মানে গলার কাছে এরকম দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চেপে ধরছে, এরকম ফর্সা ছিল মন্টু, এরকম দাগ হয়েছে। তখন সে বুঝতে পারছে জিনিসটা খারাপ। তো সে তখন তারে বলে, যে হেনতে পানি নাই আপনার দোকানে, পানি খান, কিছু খান, খেয়ে দেখেন কি অবস্থা, আমি আসি এখানে। তো লোকটা দাঁড়াইলো, লাইট মারতেছে এদিক ওদিক। তো মন্টু আসলেই ই করলো যে পানির ছিল, দেখলো পানি খেলো, পানি খেয়ে সে বসে বলতেছে যে আমি অনেক ভয় পাইছি। চিন্তা করেন না, একটু পরে দোকানের মালিক আইব, এখন তো ফজর হয়ে গেছে, একটু পরে আইব, আমি আসি, ভয় পেন না। আর দোকান ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না, তালা তুলে দিচ্ছে, আপনারা আমি যাইতেও দিতে পারি না, কারণ আপনার দোকানে পাইছি, আমার ধরবো, তাহলে আমার চাকরি থাকবো না। যাই হোক, মন্টু বসে থাকলো। সকালবেলা আনোয়ারের বাবা আসলো। বাবা এসে তো প্রথমে ঢুকেই তিনি ওই দোকান খুলছে, ওইদিকে আরো শব্দ পাইছে, আরো দোকান খুলছে। আনোয়ারের বাবা এসে তো দোকান তার ঝাঁপ খোলা দেখে সে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, তাড়াতাড়ি আসছে। আর গার্ডরে দেখছে কাছে। তো গার্ড বলতেছে, আপনার পোলার বন্ধু এখানে, ওরে দোকানে থাকতে দিয়েছে আপনার পোলা, রাত্রে ওরা ভূতে ধরছে রাত্রে। তো আনোয়ারের বাবা আকাশ থেকে পড়লো। তো মন্টু সালাম দিয়ে বললো, চাচা, আমারে আনোয়ার থাকতে দিছিল কালকে দোকানে। তো বললো, কেন? তো বললো যে আমার বাসার থেকে এরকম সমস্যা। আনোয়ারের বাবা আসলে অতটা রাগি না, যতটুকু মনে করতো মন্টু যতটুকু ভাবছে, আনোয়ারও যতটুকু ভাবছে তার বাবাকে যতটুকু রাখবে সেরকম না। সে সব শুনলো মন্টুর কথা, মন্টুর একটু বুঝাইলো আর বললো যে, বাবারে, রাত্রেবেলা এরকম বাজারে থাকাটা ঠিক হয় নাই। আনোয়ারের উচিত ছিল তোমার বাসায় নিয়ে আসা, আমি তো বের করে দিতাম না তোমার, তুমি আরেকজনের ছেলে না, তোমার এখানে বের করে দিতাম না। বাজার এরকম ঠিক না, বুঝো নাই যে কত খারাপ, তুমি কি করছিলা, এখান থেকে বেরিয়েছিলা, কেমনে তোমার ধরলো? তখন মন্টু মাথা নিচে করে বলে যে, আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। কোন দিকে গেছিলে হাইটা? ওই যে এরকম দিকে হাইটা। ওই তো ওই জায়গায় মাছের আড়ত টাড়ত, মাছ টাছ রাখে, রাতের বেলা কত কিছু থাকে, পিচাস কত কিছু থাকে। মানে গ্রামের মানুষ পিচাস বলে না, বলতেছে পিচাস কত কিছু থাকে এরকম। দোকানে বাজারে রাত্রে থাকতে হয় না বাবা। তো অনেক বুঝায় টুঝায় তাকে সকালে নাস্তা করায় আনোয়ারের বাবা। পরে নাস্তা করে বলে যে, তুমি আমাদের বাসায় যাও, আমি দেখতেছি, তোমার জিনিসটা পুরো দেখবো। আনোয়ারের বাবার আশ্বাস পেয়ে মন্টুর মনটা একটু ভালো হয়। মন্টু ওখান থেকে যায়, আসলে আনোয়ারদের বাসা যায়। তো দেখে যে আনোয়ার আছে। তা আনোয়ার তাকে দেখে খুব খুশি, বলে যে, তুই আসছিস, আব্বা পাঠাইছে তোরে? হ্যাঁ। তো সে তখন ঘটনা বলে আনোয়ারকে কি হয়েছিল রাত্রেবেলা। তা আনোয়ার শুনে তো অবাক। আনোয়ার বলে যে, হ্যাঁ শুনছি, বাজারে তো উল্টাপাল্টা জিনিস থাকে, বুঝিস না, এই জায়গায় অনেক উল্টাপাল্টা এরকম মাছ টাছের, ওইখানে তুই যে জায়গার কথা কস ওই জায়গায় আসলে ওই যে মাছের জিনিসপত্র, ওই মাছ পরিষ্কার করে তো অনেকে, ওই মাছ কাইটা কুইটা ই করে ওদিকের সব ময়লাটি ওই জায়গায় ফেলায়, বুঝছিস না, সবসময় পরিষ্কার হয় না, তো পড়ে থাকে, ওই সপ্তাহে একবার আই সেগুলা ভালো মতো সরায় না, নাহলে ওই জায়গায় ময়লা থাকে, তো ময়লা হয় না, পিচাসি ধরছিল তোরে। তো যাই হোক, তাই বলে তখন আনোয়ার যতটুকু নিজে পারে, সে ছোট মানুষ, তারপরে সে দোয়াদুরুদ পড়ে ফু দেয় বন্ধুকে। আর দুপুরের পরে ভাত, মানে যখন ভাত খায়, ভাত খাওয়ার পরে দেখা যায় যে আনোয়ারের বাবা তিনি আসছেন বাসায় দোকান থেকে। আসার পরে তিনি বলেন যে মন্টুকে আর আনোয়ারকে সহ নিয়ে যায় মন্টুদের বাসায়, মানে শান্তদের বাসায়। তো নেওয়ার পরে তার বাবা তখন খুব মন খারাপ, কারণ ছেলে রাতে বের হয়ে গেছে, কোথায় থাকছে জানে না তিনি, বা ছেলেকে রাগ করে বলছে আর আসবি না, কিন্তু আসলে তো মন থেকে তো সেটা বলে না। তো মন্টুর বাবা মানে বেশ মন খারাপ ছিল, এবং ছেলেকে দেখে একদিক দিয়ে খুশি হয়েছেন তিনি। তো তখন আনোয়ারের বাবা ওনার সাথে যে কথাবার্তা বলে বুঝায় দেখেন, আর বলে মন্টুকেও বুঝান যে, তুমি পড়াশোনা করবা বাবা, কোনোই না, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি দেখবো, তোমার মাঝে মাঝে খবর নিব, যেহেতু আমি তোমার আব্বারে বুঝাইছি। তো বলে ঠিক আছে। তো এই বলে তাকে বাসায় আবার তার রেখে আসে। তার বাবাকে বলে, রাগ করেন না, ওরে বকাঝকা করেন না, যাই হোক পড়তে দিয়েন, ও ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। তো মন্টু নাকি এবার বাসায় ব্যাক করার পর তার বাবার কাছে মাফ চায়, বলে যে আমি এরকম আর করবো না, আপনার কথাই শুনবো সব, মানে মন থেকেই সে এরকম ফিল করে, ডিপেন্ডেন্ট ফিল করে।
আর তারপর সে একেবারে খুব কঠিনভাবে পড়াশোনা করে এবং পরের বছর সে খুব ভালো রেজাল্ট করে এবং এরপর থেকে নাকি সে পরবর্তী প্রত্যেকটা রেজাল্টই ভালো করছিল এবং একসময় সে মানে এই পড়াশোনার কারণেই খুব ভালো চাকরি পায় এবং কর্মজীবনে ঢুকে যায়। তো এই ছিল শান্তর বড় ভাই মন্টুর ঘটনা। ইনজেকশন সিরিঞ্জটা যখন আমি ওই লাশটা ঠান্ডা বাহাতে পুশ করতে যাব, ঠিক তখনই আমার কবজিটা একটা বড় শীতল হাতে শক্ত করে চেপে ধরলো। তীব্র ব্যথায় আমার মুখ দিয়ে চিৎকার বের হওয়ার আগেই চামড়া জড়ানো সেই হাড় সর্বস্র আঙ্গুলগুলো আমার হাতের চামড়া কামড়ে ধরল। আমি আতঙ্কে চোখ তুলে তাকাতে দেখলাম যে বডিটার একটু আগে ইসিজি লাইনে ফ্ল্যাট ডেট এসেছিল, সেই বডিটা বালিশ থেকে মাথাটা 4 ইঞ্চি উপরে তুলে সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছে। তার চোখের মণিগুলো সম্পূর্ণই সাদা, আর সেই মৃত চোয়ালটা অদ্ভুত ভাবে ঝুলে গিয়ে ঘরের সিলিং এর দিকে তাকিয়ে বিকট খিলখিল শব্দে হেসে উঠল। এই ঘটনা 2015 সালের আগস্ট মাসের। তখন আমি সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন করেছি। যারা এই হাসপাতালে গিয়েছেন বা ডিউটি করেছেন তারা জানেন এর কিছু কিছু ওয়ার্ড, বিশেষ করে পেছনের দিকের পুরনো উইন্ডটা কতটা ছমছমে। স্যাঁতস্যাঁতে দেওয়াল, চুনকাম খসে পড়া করিডর, আর সারাক্ষণ বাতাসের ভেসে বেড়ানো ফিনাইল আর ওষুধের কটুগন্ধ লেগেই থাকে। সেদিন আমার নাইট ডিউটি ছিল, তাই 3rd ফ্লোরের আইসোলেশন ওয়ার্ডের পাশে একটা বিশেষ কেবিন, যেটাকে সবাই 13 নম্বর কেবিন বলে জানত, সেই রুমটা সাধারণত সবসময় খালি থাকতো, কারণ ওটার ভেন্টিলেটরটা একটা পুরনো শ্মশান ঘাটের দিকে ছড়ানো বড় রেন্টি গাছের দিকে হা করা ছিল। রাত তখন আনুমানিক 3:45। পুরো ফ্লোর একদম নিস্তব্ধ। নার্সিং স্টেশনের সিস্টাররাও টেবিলে মাথা নিচু করে ঘুমাচ্ছিল। হঠাৎ 13 নম্বর কেবিনের কল বেলটা একটানা বাজতে শুরু করলো। ক্রনিক রোনাল এবং ফেইলের একজন বয়স্ক রোগীকে ওই রুমের সন্ধ্যায় শিফট করা হয়েছে। আমি স্টেথোস্কোপটা লাগিয়ে বুঝিয়ে ঝুলিয়ে কেবিনের দিকে রওনা হলাম। করিডোরের লাইটটা বারবার ফ্লিকার করছিল, একবার জ্বলছিল একবার নিভছিল। কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধাক্কায় ঘরের তাপমাত্রা যেন মাইনাসে নেমে গেল। ফ্যানটা খুব ধীর গতিতে ঘুরছিল, আর বাতাসে কেমন যেন একটা পচা মাংসের গন্ধ। আমি বেডের কাছে গিয়ে দেখলাম পেশেন্ট একদম স্থির, চোখের পাতা খোলা, কোন মনে দুটো উপরের দিকে উল্টে আছে। আমি দ্রুত পালস চেক করলাম, কিন্তু পালস নেই। বুকে স্টেথোস্কোপ বসালাম, কোনো হার্টবিট নেই। টর্চ জেলে রিফ্রেশ করার চেষ্টা করলাম এবং চেক করলাম, কিন্তু পিউপিল ফিক্স আইন্ড ডাইলেটেড, অর্থাৎ পেশেন্ট ক্লিনিক্যালি ডেড। তো হসপিটালের নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট লেখার আগে একটা ফাইনাল ইসিজি করতে হয়। আমি ইসিজি মেশিনটা রেডি করে লিডগুলো তার বুকে আর পায়ে লাগালাম। মনিটরে একটা দীর্ঘ একটা না পিপ পিপ শব্দ হয়ে লাইনটা সোজা হয়ে গেল। যখন আমি মেশিনটা বন্ধ করে লিডগুলো খুলতে যাব, ঠিক তখনই ঘরের কোণের ওই ভেন্টিলেটরের বাইরে রেন্ট্রি গাছটার পাতাগুলো প্রচণ্ড জোরে খড়খড় করে নড়ে উঠল। যদিও তখন বাইরে কোনো বাতাস ছিল না। আর তখনই হুট করে পুরো হাসপাতালের পাওয়ার কাট হয়ে গেল। আইসোলেশন ওয়ার্ডের এমার্জেন্সি ব্যাকআপ লাইটটা জ্বলে উঠল, কিন্তু তার আলো ছিল খুবই মৃদু এবং লালচে। সেই লালচে আলোয় আমি ফর্মালিটি শেষ করার জন্য ডেড বডির হাতে একটা শেষ অ্যান্টি মর্টেন ড্রপ পুশ করতে গিয়েছিলাম। আর তখনই ঘটল সেই হাড় হিম করা একটা কাণ্ড, যা আমি শুরুতেই বলেছি। সেই মৃত হাড়টা জীবিত মানুষের চেয়েও
10 গুণ শক্তিতে আমার কবজিটা মুচড়ে ধরল। আমি ভয়ে যন্ত্রণায় মেঝেতে হাঁটু কেড়ে পড়ে গেলাম। আমার মনে হচ্ছিল যে আমার হাতের হাড়টা এখনই গুঁড়ো হয়ে যাবে। ওই বডিটা তখন বিছানায় শোয়া, কিন্তু তার মাথাটা ঘাড় ভেঙে প্রায় 90 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকিয়ে শুকনোভাবে হাসছে। তার শুকনো নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো নড়ছিল, কোনো আওয়াজও বের হচ্ছিল না। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে ফিস ফিস করে একটা নাম ধরে ডাকছে, আর সে নাম আমার নাম ধরে ডাকছিল, রাশেদ। সবচেয়ে ভয়াবহ বিষয় কি ছিল জানেন? ওই মৃতদেহের পেটের অংশটা ধীরে ধীরে ফুলে উঠছিল, যেন ভেতরে কোনো কিছু চামড়া ফুরে বাইরে আসার চেষ্টা করছে। আর তার শরীরের চামড়া বেয়ে কালো পোকার মতো ছোট ছোট অবয়ব ফেটে বেডের ছাদের চাদরে ছড়িয়ে পড়ছিল। আমি আবার বাঁ হাত দিয়ে পকেট থেকে মেটাল স্কেপের অর্থাৎ সার্জিক্যাল ছুরিটা বের করে অন্ধের মতো ওই মরা হাতটার উপর কোপ দিলাম। পচা চামড়া কাটার সময় একটা চরচর শব্দ হলো, কিন্তু কোনো রক্ত বের হলো না। তবে বাঁধনটা একটু আলগা হতেই আমি ছিটকে পিছনে সরে গেলাম এবং উল্টো দিকে ঘুরে দরজার দিকে দৌড় দিলাম। দরজাটা লক হয়ে গিয়েছিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে পিছন থেকে দেখি বেডে আর কোনো লাশ নেই। সাদা চাদরটা খালি পড়ে আছে, আর বাথরুমের দরজার ওপাশ থেকে একটা কুচকুচে কালো দীর্ঘ ছায়া ধীরে ধীরে ঘরের ছাদ থেকে বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার হাত পাগুলো মাকড়সার মতো অদ্ভুত কোণে পাকানো। আমি দরজার হ্যালেনটা শেষবারের মতো ঝাঁকুনি দিতেই ওটা খুলে গেল, আর আমি করিডোরে আছড়ে পড়লাম। আমার চিৎকারে নার্স আর ডিউটি সিকিউরিটা তারা একদম ছুটে গেলেন। তারা যখন টর্চ নিয়ে কেবিনে ঢুকলেন, তখন ঘরের ভেতরে সবকিছু স্বাভাবিক ছিল, পাওয়ারও চলে আসছিল। কিন্তু চমকে ওঠার মতো বিষয় হলো, বেডের উপর ওই রোগীর লাশটা যেভাবে শোয়ানো ছিল ঠিক সেভাবেই আছে, যেন কেউ ওটাতে এখনো স্পর্শ করেনি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।